আসসালামু আলাইকুম দর্শক, আমি ব্যারিস্টার এম কে হাসান জানাচ্ছি আপনাদেরকে শুভেচ্ছা এবং স্বাগত এনটিভির আইনি অধিকারের স্পেশাল এপিসোড থেকে। সেই দর্শক, আপনারা জানেন যে সামনে ঈদুল আজহা আসছে। সেই উপলক্ষে আইনি অধিকারকে আমরা সাজিয়েছি নতুনভাবে এবং এই ঈদের আনন্দকে সামনে রেখেই আমরা আজকের এই আইনি অধিকার অনুষ্ঠানটি করব। আপনাদেরকে জানাই ঈদের অগ্রিম শুভেচ্ছা। সেই দর্শক, আপনারা জানেন যে এই আইনি অধিকার আমরা প্রত্যেক শনিবার দুপুর 12:30টার সময় স্কাই চ্যানেল 780-তে সরাসরি সম্প্রচারিত হয়ে থাকে এবং আমরা করে থাকি। এবং এই আইনি অধিকারে আমাদের কমিউনিটির অত্যন্ত ব্রিলিয়ান্ট এবং আউটস্ট্যান্ডিং কিছু ব্যারিস্টার সলিসিটর আছেন। তারা নিয়মিত আসেন এবং এই কমিউনিটির আপনাদের কল নিয়ে থাকেন এবং আনসার দেন, এবং এটা আমরা আমাদের প্রফেশনের সঙ্গে এটাকে একাত্ম করে দেখি এবং আমরা মনে করি যে এই কমিউনিটির জন্য কিছু করা মানেই আমাদের একটা দায়িত্ববোধ এবং যে অব্লিগেশন আছে সেটাকে আমরা ডিসচার্জ করছি কিংবা সে দায়িত্বটা আমরা করছি। সুদর্শক, আপনারা আমার চশমা দেখে হয়তো মনে করছেন যে ব্যাপারটা কি, আমি কেন চশমা পরে আছি। এটা আসলে স্টাইল অফ ব্যারিস্টার মুহিত খান। আমরা এই আইন অধিকার অনুষ্ঠানটি দীর্ঘদিন ধরে করছি, সম্ভবত 14 বছর হয়ে গেল। আমি প্রথমে এই আইন অধিকার এসেছিলাম ব্যারিস্টার মুহিত খানের হাত ধরে, এবং পরবর্তীতে আমাদের আরেকজন বড় ভাই ভেরি আউটস্ট্যান্ডিং ব্যারিস্টার আবু রেজা তুহিন ভাই, তারপরে থেকে কিন্তু আমরা এই অনুষ্ঠানটি করে যাচ্ছি। এবং আমরা ঈদ আসলেই ঈদের স্পেশাল এপিসোড করে থাকি এবং সেখানে আমাদের একটি ক্যারেক্টারিস্টিক্স আছে যে আমাদের অনুষ্ঠান শুরুতে আমাদের সানগ্লাস পরে থাকতে হবে, এবং আমি যেটা বলেছি স্টাইল অফ ব্যারিস্টার মুহিত খান, এটার উদ্ভাবক হচ্ছে ব্যারিস্টার মুহিত খান। তো যাই হোক, ধন্যবাদ ব্যারিস্টার মুহিত খানকে। সে অনেক ধরনের আইডিয়া নিয়ে আসে এই অনুষ্ঠানের জন্য এবং আমরা সবাই মিলে সেটা অ্যাকসেপ্ট করে এই অনুষ্ঠান যাতে ভালো হয়, সুন্দর হয়, সেটা আমরা চেষ্টা করি। এখন আমি পরিচয় করে দেব, আমার বাম দিকে না আছেন অমিতাভ বচ্চন বলে খ্যাত আমাদের আউটস্ট্যান্ডিং ব্রিলিয়ান্ট ব্যারিস্টার সলিসিটর আবু রেজা তুহিন ভাই। আসসালামু আলাইকুম আবু রেজা তুহিন ভাই, আপনাকে ঈদ মোবারক ইন অ্যাডভান্স। ঈদ মোবারক। তো আপনার আজকে অনুষ্ঠানে কেমন লাগছে? আমি এখনো পর্যন্ত তো অবশ্যই খুব ভালো লাগছে, যদিও বাইরে মধ্যাহ্নের গনগনে আগুন জ্বলছে, বাড়ির মধ্যে এখানে কিছুটা কুল, কিছুটা ঠান্ডা, এবং ভালো লাগছে তোমাদের দুজনকে সাথে দেখতে পেলে। বিশেষ করে তুমি যে বললে মহিত সাহেবকে, তো মহিতের আজকে তার পোশাক আশাক দেখে মনে হচ্ছে এজন্য আর সেই মহিত খান নয়, এজন্য লখনৌ থেকে নবাবজাদা মহিদুদ্দৌলা তশরিফ ফরমাইছেন। ধন্যবাদ আপনার। তুমি তো সবসময় আছো, একাই 600, আমাদের মানে অত্যন্ত গৌরবের ব্যাপার। এবং তোমাকে নিয়ে, মহিত খানকে নিয়ে আমি অনেক গর্ব করি, এবং তোমরা যে আমাকে বড় ভাই বলে যে সম্মানটা দাও, এটাতেও আমি কিন্তু অত্যন্ত গর্বিত, এবং এর জন্য আমি অত্যন্ত কৃতজ্ঞ যে তোমরা আমাকে ভালোবাসো। তোমাদের ভালোবাসায় যে আমি সিক্ত হয়েছি, হ্যাঁ, এবং বড় ভাই হিসেবে যে মর্যাদা দিয়েছো, যে সম্মান দাও সবসময়, এটা আমি মনে করি এটা আমার জন্য খুব বড় পাওয়া। আমি আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। ধন্যবাদ ব্যারিস্টার সলিসিটর আবু রেজা তুহিন ভাই, আপনার বদান্যতা এবং হাম্বলনেস দেখে আমরা অত্যন্ত আনন্দিত, এবং এটা আপনি আমাদের ইন্সপিরেশন। ধন্যবাদ আপনাকে। এইবার চলে যাচ্ছে আমাদের, যাকে আমি অনেক সময় বলে থাকি যে আইন অধিকারের যে ফাদার, যেরকম ফাদার অফ নেশন থেকে থাকে, সেরকমের ব্যারিস্টার মুহিত খানকে আমরা সেইভাবে জানি। এবং তার আরেকটি নাম হচ্ছে শাহরুখ খান। অবশ্য ঐশ্বরিয়া রায় আজকে নাই, কিন্তু হয়তো বা অনুষ্ঠানটি দেখছে। ঐশ্বরিয়া রায় সম্পর্কে আমরা পরে আসছি। তো আমাদের সেই শাহরুখ খান এবং একটি ভেরি ট্যালেন্টেড এবং অ্যানাদার আউটস্ট্যান্ডিং ব্যারিস্টার আমাদের কমিউনিটির খুবই পরিচিত, আমাদের ব্যারিস্টার মুহিত খান। আপনাকে স্বাগত জানাচ্ছি আইন অধিকার এই ঈদ স্পেশাল এপিসোড থেকে। আপনার অনুভূতি কি বলুন? আমি আপনার অনুমতি দেখে গ্লাস সানগ্লাস খুলে ফেলছি। জি, আমরা তাহলে সানগ্লাস খুলে ফেলতে পারি ভাই? হ্যাঁ। প্রথমেই দর্শক, আপনাদেরকে ঈদের অগ্রিম শুভেচ্ছা, এবং এর পরবর্তীতে আবার মনের ভেতরে, বুকের ভেতরের যেই জায়গাতে আমার ফ্যামিলি মেম্বার অবস্থান করেন, সেই জায়গাতে আমি আমার ভাইকে ঠাঁই দিয়েছি। সে একই জায়গাতে আমি ঠাঁই দিয়েছি আমার আবু রেজা ভাইকে। এই যেদিন ভালোবাসা স্পর্শ করার কারণেই
আবু রেজা ভাই তিনি কিন্তু বয়স অনেক বড় হতে পারেন, বাট কি সুন্দর করে উনি ওনার অনুভূতি ব্যক্ত করেছেন ছোট ভাইদের প্রতি। আমার ইমকে হাসান ভাই মনটা কিন্তু 16 আমরা ওইদিকে একটু পরে যাচ্ছি। ওনার যে আমাদের প্রতি অনুভূতি, যেভাবে উনি যে মানে প্রকাশ করলেন আমাদের প্রেজেন্সে এবং আমাদের অ্যাবসেন্সে, এটাই কিন্তু প্রকৃত ভালোবাসা। এবং একই জিনিস ভাইয়া আপনার ভেতরে একই জিনিস। এবং আপনার তো পরিচয় দেওয়া হয়নি, ঋত্বিক রোশন, আপনার নামটা কিন্তু দিয়েছিলেন ঐশ্বর্যা রায়, আমার অর্ধাঙ্গিনী, আমার যে গৃহিণী, সে আপনাকে আদর করে আপনার নাম দিয়েছিলেন ঋত্বিক রোশন। কেন? আপনি যখন ইয়াং ছিলেন, আপনার ইয়াং এজে কিছু ছবি মাঝে মাঝে আমরা দেখি আমাদের ফেসবুকের পেজে, এত সুন্দর লাগে, এত সুদর্শন। আপনি সেই সুদর্শন দৃশ্য আপনি এখনো ধারণ করে রয়েছেন আপনার ভেতরে, মাশাআল্লাহ। আপনি বলছেন এবং যতটা সে বাইরে থেকে সুদর্শন, তার সাথে তার অন্তর আরো কয়েকজন সুন্দর। এবং আরেকটা কথা বলেছিলেন যে 14 বছর আগে, 12 বছর আগে আমরা মানে এই অনুষ্ঠানে হাত দেন আমাকে, আপনি হাতে ধরেন, এই হাত আমরা কখন ছাড়বো না, এবং এই হাত ধরেই আমরা কমিউনিটিকে সাহায্য করতে আসবো। আর আপনাদের মাঝে আরেকটা জিনিস পরিচয় করে দিচ্ছি, আমাদের যে এমকে হাসান ভাই, উনি যে শুধুমাত্র একজন ব্যারিস্টার, উনি যে সলিসিটর তা কিন্তু নয়, উনি যে লিডিং লয়ার অফ দ্য কান্ট্রি তা কিন্তু নন। ওনার মনটা খুব উদার, মাশাআল্লাহ। এবং আমার পাশে যে উপবিষ্ট আমাদের আবু রেজা ভাই, ওনার মনটা অনেক উদার। এই উদার দুই যে বটবৃক্ষ, তাদের পাশে আমি বসে ছোট্ট একটি মানে কলা গাছ, আমাকে যে আপনারা আশ্রয় দিয়েছেন সেজন্য আপনাদেরকে ধন্যবাদ ভাইয়া। অত্যন্ত চমৎকারভাবে বলেছেন, সবসময় বলে থাকেন। দুই ভাই, বড় ভাই এবং ছোট ভাই যে আর্টিকুলেট ওয়েতে কথাগুলো বললেন, এটা সত্যিই খুবই আনন্দের বিষয় এবং শিক্ষণীয়, এবং এটা একটা ইন্সপিরেশন। তো কল আছে, প্রচুর দর্শক আমাদের অপেক্ষা করছে। কল, হ্যালো কলার, আসসালামু আলাইকুম। জি কলার, ঈদ মোবারক ইন অ্যাডভান্স। একটা জিনিস জানতে চাইছিলাম প্লিজ, জি বলুন। এটা আপনি এই অনুষ্ঠানের শেষে যে নাম্বারে কল দিয়েছেন, এই নাম্বারে যদি কল দেন তাহলে পরে স্টুডিও থেকে আপনাকে নাম্বার দিয়ে দেবে, কারণ আমরা অন ইয়ারে কোনো সলিসিটর ব্যারিস্টারের নাম্বার আমরা দিতে পারি না। আমার কাছে নাম্বারটা আছে, আমি দিয়ে দেব। আপনি এসের পরে কল দিলে আমাদের প্রডিউসার মশিউর আছে, সে আপনাকে সাহায্য করবে। ধন্যবাদ। তো এখন আমরা চলে যাই যে ব্যারিস্টার আবু রেজা তুহিন ভাই, ঈদুল আজহা আসছে সম্ভবত ফ্রাইডে, নাকি? ফ্রাইডে। তো আপনার প্ল্যানিং কি আছে ফ্রাইডেতে? বলো। আচ্ছা, এখানে আমি একটু বলি এবং আমি তোমার মাধ্যমে দর্শকদেরও একটু বলি। আমি কিন্তু এখনও আমার কুরবানি বুকিং দিতে পারিনি, হয়তো আজকে দিব বা কালকে দিব। এর পিছনে কারণ হচ্ছে এই, আমি যার কাছ থেকে দীর্ঘদিন ধরে কুরবানি করি, যাদের কাছ থেকে, যাদের সাথে আমার দীর্ঘদিনের ব্যবসায়িক সম্পর্ক, তারা এই বছর কুরবানি দিচ্ছে না। কেন দিচ্ছে না? এবং খুব ইম্পর্টেন্ট একটা কারণ, মানে তারা কুরবানি আর বিক্রি করছে না। তারা বলছে যে যেহেতু এদেশে এখন কুরবানির সংখ্যা বেড়ে গেছে, এই কারণ তারা তো আর এখানে জবাই করে না, তারা ফার্ম থেকে নিয়ে আসে। তারা বলল যে বিভিন্ন ফার্ম কি করছে, তারা ঈদের নামাজের আগে এবং কোনো কোনো সময় আগের দিনই জবাইটা করে রাখছে। তাহলে কিন্তু মনে রাখতে হবে যে ঈদের আগে কিন্তু কুরবানিটা হয় না, কুরবানিটা কিন্তু হয় না, এটা নামাজের পরে হতে হয়। সেই কারণে তারা যেহেতু এই ব্যাপারে খুবই কনসেনসাস, সেই কারণে তারা আমার মনে হয় এই ব্যাপারে আমরা দর্শকদের একটু বলে রাখি যে আপনারা কিন্তু মনে রাখবেন যে অনেক এরকম অসাধু ব্যবসায়ীরা কিন্তু ঈদের আগেই কুরবানি করে জবাই করে রেখে দিচ্ছে, বলে গেলে মাংসটা দিচ্ছে। জি। তো কলার, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনার প্রশ্নটা করুন। আমার প্রশ্ন হলো, আমার একজন আত্মীয় এই দেশে স্টুডেন্ট ভিসায় এসেছিল। জি। এই স্টুডেন্ট ভিসায় আসার পরে কোর্স করছে, এক বছরের কোর্স ছিল, মাস্টার্স কোর্স 1 বছরের। পুরা কোর্স প্রায় শেষের দিকে, খালি শুধু গ্রাজুয়েশনটা জমা দেওয়ার টাইমে ওই সময় চলে গেছে। এখন আমার প্রশ্ন হলো যে এই যে 1 বছর স্টুডেন্ট অবস্থায় গেছে, এইটা কি ইন্ডিপেন্ডেন্ট হওয়ার সময় হইবে নাকি, এই প্রশ্নটা? ধন্যবাদ। আমি মনে হয় প্রশ্নটা দিয়ে দিই, খুব শর্ট আনসার হবে। যেহেতু স্টুডেন্ট বিষয় ছিল, এটা কিন্তু আপনার যে স্কিল ওয়ার্কারের যে রুলসটা আছে যে 5 ইয়ার্স তাকে স্পেন্ড করতে হবে অন স্কিল ওয়ার্কারে, সেটার ভিতরে যেহেতু পড়ছে না, ওইটা কিন্তু কাউন্ট হবে না। কারণ স্কিল ওয়ার্কারে
5 ইয়ার্স স্পেন্ড করতে পারলে তারপরে সেই সেটেলমেন্ট কিংবা ইনডিফিনিট রিমেইন ইন দ্য ইউকের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে। অতএব এই ক্ষেত্রে আনসার হচ্ছে নো। ধন্যবাদ আপনার কল। আর অ্যাড করি, যদি তিনি 10 ইয়ারের গ্রাউন্ডে অ্যাপ্লাই করেন তার মধ্যে এই 1 বছরটা কাউন্ট হবে, কিন্তু স্কিল ওয়ার্কের কাউন্ট হবে। তুমি রাইট। তো যদি কলার থাকে তাহলে ভাই আপনি যেটা কন্টিনিউ করছিলেন যে আপনার প্ল্যানিং আগামী যে আছে, প্রথমে মেসেজ ছিল একটা ওই কমিটির জন্য, মেসেজ ছিল এই জন্য যে যারা আমাদের সমস্ত ভাইরা কোরবানি করবেন তারা একটু আপনাদের যারা কোরবানি প্রোভাইডার তাদের সাথে এটা একটু নিশ্চিত করে নেন যে আপনার কোরবানির পশু কি সত্যি সত্যি নামাজের আগে তাকে জবাই করা হবে নাকি নামাজের পরে করা হবে। নামাজের আগে জবাই করলে কিন্তু এটা এমনি সব থেকে মাংস কেনার মতোই মাংস হবে, ওই মাংসের ওই কোরবানির যে ভ্যালিডিটি এটা কিন্তু থাকবে না। তো আমার কাছে মনে হয় যে এটা একটু বড় প্রবলেম। কলার আছে। হ্যাঁ, হ্যালো কলার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনার প্রশ্নটা করুন। জি, প্রশ্নটা করুন। দর্শক, আপনি টেলিভিশনের সাউন্ড ফলো করবেন না, টেলিভিশন সাউন্ড বন্ধ করে দেন, মিউট করে দিয়ে টেলিফোনে সরাসরি কথা বলুন কাইন্ডলি, নট ইকো হবে সেটা বলবেন না। জি, আসসালামু আলাইকুম। জি, আপনার প্রশ্নটা করুন। জি স্যার, আমি একটা জিনিস জানতে চাচ্ছি যে 20 বছরের রুটে এবং মানুষে অ্যাপ্লিকেশন করতে চাইছেন, তো 20 বছর পুরো অলরেডি অ্যাপ্লিকেশন করব না, কারণ 19 বছর 2 মাস চলতেছে, বুঝছেন? আচ্ছা, আপনি 19 বছর 2 মাস এই দেশে আছেন, আপনি জানতে চাচ্ছেন যে 20 ইয়ার্সের যে রুলস আছে সে অনুযায়ী আপনার অ্যাপ্লিকেশন সাকসেসফুল হবে কিনা। আমরা এ ব্যাপারে চলে যাচ্ছি আমাদের ব্যারিস্টার মোহিত খানের কাছে। ব্যারিস্টার মোহিত খান, আপনি যদি সংক্ষিপ্তভাবে প্রশ্নের উত্তর দিয়ে দেন। ধন্যবাদ ভাইয়া। যেহেতু উনি একেবারে দ্বার প্রান্তে পৌঁছে গিয়েছেন 20 বছরের, এবং উনি যদি মনে করেন যে কোনো মুহূর্তে অনেকে ধরে ফেলা হতে পারে, এই ধরনের যদি আশঙ্কা থেকে থাকে, উনি কিন্তু 20 বছর হওয়ার আগে কিন্তু উনি অ্যাপ্লিকেশন সাবমিট করতে পারবেন, যেহেতু ওনার 19 বছর 6 মাস হয়ে গেছে। যদি অ্যাপ্লিকেশনে পেন্ডিং থাকাকালীন সময় যদি 20 বছর কমপ্লিট হয়ে যায়, তখন চেঞ্জেস ইন দ্য সার্কামস্টান্সেস এটি বলে হোম অফিসকে আপডেট করার একটি বিষয় রয়েছে। আপডেট করে দিলে যদিও আপনি 20 বছর হওয়ার আগে অ্যাপ্লিকেশন সাবমিট করেছিলেন, বাট ডিউরিং দি প্রসিডিংস কন্টিনিউশন অফ দি অ্যাপ্লিকেশন এবং ডিসিশন প্রসেস আপনি যদি 20 ইয়ার্স কমপ্লিট করে ফেলেন, সেটি হোম অফিসকে আপডেট করে দিলে ইনশাআল্লাহ যিনি অ্যাপ্লিকেন্ট প্রয়োজনীয় ডকুমেন্ট সাবমিট করলে তাকে কিন্তু 20 ইয়ার্স রুটসের অধীনে পারমিশন দিয়ে দেওয়া হবে। আমি কি ভাই ভুল বলেছি? না, চমৎকার হয়েছে আনসার। আমার মনে হয় যে নেক্সট করব। জি, আর অ্যাড করার দরকার নেই, আমার মনে হয় নেক্সট চলে যায়। নেক্সট কলার, হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো কলার, হ্যাঁ জি, কোশ্চেন করুন প্লিজ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঈদ মোবারক ইন অ্যাডভান্স। আমরা কিন্তু আজকে ঈদের শো করছি এবং আমাদের ঈদের পরে যে আরেকটা শো হবে, 2টা শো করব আমরা। আপনাকে ঈদ মোবারক ইন অ্যাডভান্স। জি, আপনার কোশ্চেনটা করুন প্লিজ। আচ্ছা, আমি ব্রিটিশ সিটিজেনশিপ লাগে অ্যাপ্লাই করতাম, বুঝছেন? কিসের জন্য? জি, ব্রিটিশ সিটিজেনশিপ। জি বলুন। ওকে, জি বলুন। জি জি, এখন আমার ঈদের কতদিন টাকা লাগবে? ওকে ভাই, আপনার কোনো সম্পর্ক? আপনি ব্রিটিশ যদি আপনি নাগরিক হিসাবে অ্যাপ্লাই করতে চান তাহলে নিয়ম হচ্ছে যে লাস্ট 5 ইয়ার্সে আপনি 450 দিনের বেশি বাইরে থাকতে পারবেন না, এবং লাস্ট ইয়ারে 90 দিনের বেশি বাইরে থাকতে পারবেন না। এই ধন্যবাদ আপনার কলের জন্য। আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। তো আমরা যদি কলার থেকে কল নেব তাহলে আমরা ডিসকাশনে যাচ্ছি। তো এখন ওকে, তো আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করি আবরুজা তুহিন ভাই এবং মোহিত খান। সেটা হচ্ছে যে আমরা জানি 12 মেতে আমাদের যে হোম সেক্রেটারি ইয়াভিট কুপার, উনি ইমিগ্রেশন হোয়াইট পেপার মূলত পাবলিশ করেছেন এবং এটা পার্লামেন্টে উনি উপস্থাপন করেছেন, এবং সেখানে আমরা দেখেছি যে অনেক পরিবর্তন আসছে। তো এই ইমিগ্রেশন হোয়াইট পেপার নিয়ে অনেকে কনফিউজ হয়ে গেছে যে এটা কি আইন হয়ে গেল না কবে থেকে হবে, এটা আসলে কি ডিটেলস আমি যাওয়ার আগে যে এটা কি ইমিগ্রেশন হোয়াইট পেপারটা কি এবং এটার পরবর্তীতে এটা আইন হিসাবে আসতে গেলে সেই প্রক্রিয়াগুলোকে এটি যদি দর্শকদেরকে আপনি ক্লারিফাই করেন। থ্যাংক ইউ এনকিউ। যেটা হয়েছে যে হোয়াইট পেপারটা গভর্নমেন্ট একটা পলিসি ডকুমেন্ট। গভর্নমেন্ট জানাচ্ছে যে
অদূর ভবিষ্যতে তারা ইমিগ্রেশনে কী কী পরিবর্তন আনবে। তো হোয়াইট পেপারে যে জিনিসগুলি আছে তার কিছু কিছু জিনিস তারা কিন্তু কনসালটেশনের জন্য পাঠিয়ে দেবে। তারা এই বছরের একটা সময়ে তারা পাবলিক থেকে একটা রিয়াকশান নেবে, বিশেষ করে যে 10 বছরের যে সেটেলমেন্টের ব্যাপারটা আছে এই ব্যাপারে তারা কিন্তু জনমতের একটা ব্যাপার আছে, এটা তারা নেবে। কিন্তু কতগুলো বিষয় তারা হয়তো বা আমরা জানি যে একটা বিল পার্লামেন্টে আছে যেগুলি কিন্তু ইমপ্লিমেন্ট হবে। একটা জিনিস মনে রাখতে হবে কামরুল, যে অনেক কিছু অনেক বড় বড় পরিবর্তন কিন্তু কাউকে না জানায় হুট করে ইমিগ্রেশন রুলের মধ্যে কিন্তু চলে আসে এবং লোকে কিন্তু সারপ্রাইজ হয়ে যায়, তারা এখন জানতেও পারে না যে এই পরিবর্তন হয়ে গেছে। কিন্তু যেগুলি নিয়ে পাবলিক একটা আউটক্রাই আছে, যেমন 10 বছরের ব্যাপারে, এটা কিন্তু তারা কনসালটেশন দিচ্ছে। কিন্তু মজার ব্যাপার, যেমন ধরো এর আগে যে ইলিগালি এন্টার করলে ব্রিটিশ সিটিজেন হবে না, এটা কিন্তু কনসালটেশনে যায়নি, এটা কিন্তু কনসালটেশনে যায়নি। এটা কিন্তু কোনো রকমের, যেহেতু এটা কিন্তু ব্রিটিশ ন্যাশনালিটি অ্যাক্টে আছে, এটা কিন্তু ইমিগ্রেশন রুলেও নাই। তো ফলে এটা কিন্তু কোনো স্টেটের ইনস্ট্রুমেন্টে চেঞ্জও করে নাই, শুধুমাত্র গাইডেন্সের মধ্যে চেঞ্জ নিয়ে এসে কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো এর আগে একটা অনুষ্ঠানে একজন আমার কাছে প্রশ্ন করেছিল, কনফিউজ হয়ে যাচ্ছে যে ইমিগ্রেশন হোয়াইট পেপার এটা কি ইমপ্লিকেশন? না, এটা তো গভর্নমেন্টের পলিসি ডকুমেন্ট, এটা পলিসি ডকুমেন্ট, প্রস্তাব আসলে কিছু কিছু জিনিস হয়তো টুকটাক যে আছে ছোটখাটো জিনিসগুলি কিন্তু ইমপ্লিমেন্ট হয়ে যাবে ভিতরে। তার মানে আমরা ভাই যেটা সবচেয়ে বড় যে জিনিসটা 10 ইয়ার যেটা নিয়ে লোকের ঘুম চলে যাচ্ছে, বিশেষ করে আমরা জানি যে অনেকেই যারা এই দেশে ওয়ার্ক পারমিটে আসে এবং এটা মানে আনফর্চুনেটলি অনেকেই কিন্তু ওয়ার্ক পারমিট আসলেও তারা নিজেদের পকেট থেকে ট্যাক্স দিয়ে কিন্তু 5 বছর চালিয়ে যাচ্ছে। তারা মনে করছে আরও 5টা বছর আমরা দিব কিনা। এই এক্সপ্লয়টেশনের ব্যাপারেও কিন্তু আসলে অনেক ব্যাপার কিন্তু ঘটছে এবং আমরা যদি জেনে থাকি তো আমরা দেখব কিভাবে, এবং গভর্নমেন্ট জানে কিন্তু তারা। তো সে কারণে তো কেয়ার ওয়ার্কার ভিসাটাকে তারা বন্ধ করে দিল এবং তারা বললো যে ইন কান্ট্রি তাদেরকে রিক্রুট করতে হবে, যদি আমরা জানি মাত্র 6% রিক্রুট হয়েছে লাস্ট উইক পর্যন্ত। তাহলে আপনি যেটা বলতে চাচ্ছেন কনক্লুশন যে ইমিগ্রেশন হোয়াইট পেপার এটা একটা প্রস্তাবনা, এটা পলিসি, গভর্নমেন্টের একটা পলিসি, সেটা মূলত অফার করা হয়েছে এবং এরপরে আরও কনসালটেশনের ব্যাপারটা আসবে, 10 ইয়ার্স ব্যাপারটা মাস দেবে বলেছে, আর অন্যান্য বিষয়গুলো হয়তো পার্লামেন্টে যাবে বিল আকারে, তারপরে হয়তো পার্লামেন্টে নয়, এটা হয়তো পাবলিক করলেও, কারণ যদি যে জিনিসটা স্ট্যাটিউটে নাই সেই জিনিসটা তো ওইভাবে পার্লামেন্টে যাবে না, যদি ইনস্ট্রুমেন্ট দিয়ে তারা করে দেবে। প্রিলিমিনারি যদি লেজিসলেশন হয় তাহলে পার্লামেন্ট, আর যদি তাছাড়াও কিন্তু তারা স্টেটে করে, এটাই আপনি বলতে চাচ্ছেন। জি, তা আমি এবার ব্যারিস্টার মুহিত খানের কাছে যাবো। ব্যারিস্টার মুহিত খান, এই যে ইমিগ্রেশন হোয়াইট পেপার, এখানে যে 10 ইয়ার্স যে কোয়ালিফাইং পিরিয়ড ফর সেটেলমেন্ট যেটা প্রস্তাবনা করা হয়েছে, এবং আমরা জানি যে এটা যারা একমাত্র পয়েন্ট বেস সিস্টেমের জন্য, ঠিক আছে। তো এখন একটা প্রশ্ন আসছে, সেটা হচ্ছে যে এই 10 ইয়ার্স কি যখন এটা আইন হিসাবে, রুলস হিসাবে ইমপ্লিকেশন হবে সেই ডেটের পরের থেকে হবে, নাকি যারা অলরেডি 20 থেকে আছে তাদের উপরে ইমপ্লিকেশন হবে? কিন্তু একটা জিনিস আপনাদের আমি বলে দিই, সেটা হচ্ছে যে ইমিগ্রেশন হোয়াইট পেপারে কিন্তু এই ব্যাপারে কোনো কিছু বলেনি। এই ক্ষেত্রে আপনার জাস্ট মানে আপনার অ্যানালাইসিসটা মানে জাস্ট বলা যে সেক্ষেত্রে কি হতে পারে। আমি কিন্তু ধন্যবাদ আপনাকে এত সুন্দর জিজ্ঞেস করার জন্য। আমি কিন্তু এই 82 পৃষ্ঠা ব্যাপী যে হোয়াইট পেপারটা পুরোটা পড়ে ফেলেছি আমি, এবং আমি এটাও গবেষণা করে এসেছি যে কবে থেকে। অবশ্যই প্লিজ, কল নিয়ে আমরা আবার এই প্রশ্নের ডিসকাশন করব। কলার, হ্যালো, আসসালামু আলাইকুম কলার। জি, ঈদ মোবারক ইন অ্যাডভান্স। জি জি ধন্যবাদ আপনাকে ব্যারিস্টার মুহিত খান। উনি অত্যন্ত একজন রিলায়েবল এবং আউটস্ট্যান্ডিং ব্যারিস্টার। তো আপনি ওনার আসলে অফিস কোথায় এবং টেলিফোন নাম্বার চাচ্ছেন, তো অন ইয়ারে আমরা এটা আসলে দিতে অ্যালাউড না। তো এই নাম্বারে আপনারা যদি কল দেন, আমাদের অনুষ্ঠান শেষে আমাদের যে সিনিয়র প্রডিউসার মশিউর রহমান আছেন, উনি আপনাকে ওনার নাম্বারটা দিয়ে দেবেন। ধন্যবাদ আপনার কলের জন্য। যদি প্রশ্ন থাকে আপনি প্রশ্ন করতে পারেন। যদি জি বলুন বলুন, এই আপনার ব্যারিস্টার মুহিত খানই আপনাকে প্রশ্ন উত্তর দেবে, আপনি বলুন, এখনই আপনি জেনে নিতে পারেন। জি বলুন। জি বলুন। লাইন ভেঙে যাচ্ছে, কিন্তু লাইন ভেঙে যাচ্ছে, শুনতেছেন না? লাইন ভেঙে যাচ্ছে। আপনি ব্যারিস্টার মুহিত খানের কাছে জানতে চাচ্ছিলেন, কিন্তু উনি শুনতে পাচ্ছেন না, লাইনটা ভেঙে যাচ্ছে। একটা জিনিস আমি কলারদেরকে বলি যে আপনারা টিভির ভলিউম মিট করে দেবেন, আপনারা সরাসরি আমাদের সঙ্গে কথা বলবেন,
টিভির দিকে লক্ষ্য করার দরকার নেই, তাহলে আমরা শুনতে পাবো এবং আমরা প্রশ্নগুলো উত্তর দিতে পারবো। আর সম্মানিত দর্শক, আমাদের যে মশিউর ভাইকে ফোন দিলে আপনাকে নাম্বারটা দিয়ে দেবে আমাদের ইনশাআল্লাহ। তো আপনার আবারও চেষ্টা করেন এবং আপনার প্রশ্নের উত্তর ব্যারিস্টার মুহিত খান দেবে। তো আমরা আবার ডিসকাশনে যাই, যে প্রশ্নটা করেছিলাম জায়গা থেকে শুরু করেন। ধন্যবাদ ভাই। আমি গবেষণা করে দেখেছি ভাইয়া, যদিও হোয়াইট পেপারে কোথাও বলা নেই কবে থেকে এই আইনটিকে কার্যকরী করা হবে, বাট একটি ডিসকাশনে চলে এসেছে যে এটি হয়তো বা ইমপ্লিমেন্ট করা হবে বাই দি এন্ড অফ 2025। মানে আমরা দেখতে পাচ্ছি ডিসেম্বর 2025 শেষ অর্ধে এবং 2026 প্রথম অর্ধে, জানুয়ারি ফেব্রুয়ারি অথবা মার্চ, ওই সময় এই আইনটিকে যে যারা অলরেডি প্রবেশ করে ফেলেছে এবং যারা ভবিষ্যতে প্রবেশ করবে তাদের ক্ষেত্রে কী হবে। আমরা জেনেছি যে ইমিগ্রেশন, আমরা যারা আইনের ছাত্র, রেট্রোস্পেক্টিভ ইফেক্ট বলে কথা আছে, মানে পূর্ব থেকে বলবৎযোগ্য। ইমিগ্রেশন আইনটা কিন্তু এমন নয় যে যখনই তারা এই ম্যাসিভ যে চেঞ্জ যেগুলো নিয়ে আসছে সেটি এমনভাবে করবে না যে পূর্ব থেকে বলবৎযোগ্য। তার মানে কি, যদি নতুন আইনটি কার্যকরী করা হয় জানুয়ারি 2026 কাট অফ পিরিয়ড যদি ধরে নেই, এর আগে যে সমস্ত মাইগ্রেন্ট ইংল্যান্ডে চলে এসছেন বিভিন্ন ক্যাটাগরিতে ওয়ার্কার অথবা স্কিল ওয়ার্কার হিসেবে, তাদের ক্ষেত্রে কিন্তু ভাই নতুন আইনটি কার্যকরী হবে না। তারা যেহেতু অলরেডি 5 ইয়ার্স রুট টুয়ার্ডস সেটেলমেন্টে প্রবেশ করে ফেলেছেন, তারা 5 ইয়ার্স হয়ে যাওয়ার পর নতুন আইনটি আসা সত্ত্বেও তারা কিন্তু পুরনো আইনের বেনিফিটে নিয়ে তারা সরাসরি ইনডেফিনিট লিভ টু রিমেইনের জন্য অ্যাপ্লিকেশন সাবমিট করতে পারছেন। সুতরাং তাদের যারা ইংল্যান্ডে রয়ে গেছেন তাদেরকে আর্তনাদ করার কোনো প্রয়োজন নেই। আর কাট অফ পিরিয়ড যেটা বলছি আমি, আমাদেরকে ব্রেকে যেতে হচ্ছে, একেবারে আমাদের কাট অফ টাইমে চলে আসছে। সুধী দর্শক, আমার ব্রেকে যাচ্ছি, আবারও দেখা হবে। সুধী দর্শক, আবারও শুভেচ্ছা, স্বাগত আইন অধিকার থেকে এনটিভির এই জনপ্রিয় অনুষ্ঠান। সুধী দর্শক, আপনারা দেখছেন স্পেশাল এপিসোড ঈদ উৎসবের এই প্রোগ্রাম, এবং আপনাদেরকে জানাই ঈদ শুভেচ্ছা ইন অ্যাডভান্স। তো সুধী দর্শক, আমরা বিভিন্ন টপিকস নিয়ে আলোচনা করছিলাম। আমাদের প্রথমে আমরা আলোচনা করেছিলাম যে ইমিগ্রেশন হোয়াইট পেপারটা কি। এটা আমরা বলেছি যে এটা প্রস্তাবনা আসছে এবং এটা পলিসির উপরে প্রস্তাব এসেছে এবং ভবিষ্যতে হয়তো এটার ইমপ্লিকেশন হবে এবং কিছু প্রসিজার আছে। এ ব্যাপারে ব্যারিস্টার আবু রেজা তুহিন ভাই চমৎকার করে এক্সপ্লেন করেছেন। এবং পরবর্তীতে আমরা আলোচনা করছিলাম যে ইমিগ্রেশন হোয়াইট পেপারে যে 10 ইয়ার্স যে কোয়ালিফাইং পিরিয়ড ফর সেটেলমেন্ট হয়ে যাচ্ছে, এখন এই মুহূর্তে 5 ইয়ার্স আছে। তো সেই ক্ষেত্রে যারা 20 পরে এসেছে, ওই রুলসটা ইমপ্লিকেশন হওয়ার পরে যারা অলরেডি এসে গেছে তাদের উপরে ইমপ্লিকেশন হবে কিনা। তো কলার আছে, আমি কল নিয়ে নিই, তারপরে আমরা ডিসকাশনে চলে যাবো। হ্যালো, আসসালামু আলাইকুম কলার। ঈদ মোবারক। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় ভালো আছি। জি, কোশ্চেনটা করুন। আমি গত 3 সপ্তাহ আগে আপনার সাথে ফোন করছিলাম। জি বলুন। আমার লিভ টু রিমেইন 2.5 বছরের আমার কাগজ আমাদের সাথে লিভ টু রিমেইন 20 ইয়ার্স লিটার পাই the next 7 years। জি, এরপরে আমি যেহেতু বিয়ার হয়ে গেছে প্রায় 1.5 বছর। জি, তখন আপনারা বলছিলাম 3 মাস আগে আমি আমার বউকে কিভাবে আনা যায় আপনি বলছিলাম পারবা। তখন আমার দুজন সলিসিটার, আমার যে সলিসিটারে অ্যাপ্লাই করে আমার টিকিট মানে সেই বিচারে তো না করে এরপরে আগে করে গেছি এই বলছেন না আপনি সেটেলমেন্ট স্টেটাস নাই আনতে পারবেন না, বিপরীতে একটা হয়ে যায়। জি, আমি এই ব্যাপারে আমাদের যে সিনিয়র সলিসিটর আছেন ব্যারিস্টার আবু রেজা তুহিন ভাই, ওনার আপনার যেহেতু লিমিটেড লিভ আছে, লিমিটেড লিভ থাকার কারণে আপনি ইমিগ্রেশনের রুলের যে অ্যাপেন্ডিক্স FM এ যারা কোয়ালিফাই করে স্পন্সর হিসেবে, সেটা আপনি কোয়ালিফাই করেন না। কিন্তু এটা পসিবল, আপনি যদি পিওরলি আউটসাইড দ্য রুল হিউম্যান রাইটসে আপনি অ্যাপ্লাই করেন, তো সেক্ষেত্রে অনেকগুলো ইস্যু তারা দেখবে এবং দেখে যদি তারা মনে করে যেটা আনডিউলি হার্শ হবে আপনার জন্যে বা আপনার ওয়াইফের জন্যে, সেক্ষেত্রে আপনাকে তারা আউটসাইড দ্য রুল কনসিডার করতে পারে। তো এই ধরনের কেসগুলি সাধারণত এন্ট্রি অফিসার রিফিউজ করে। এটা অ্যাপিলে গিয়ে আপনি জাজকে কনভিন্স করে আপনি করতে পারেন। এ ধরনের কেস আমরা অনেক করেছি। জি হ্যালো, জি বলুন। আরেকটা বিষয় বলি যে আমি বর্তমানে ডিজেবল। আপনি বর্তমানে কি ডিসেবল? তাহলে আরো স্ট্রং কেস। জি জি, মেডিকেল কন্ডিশন। এখানে যেটা আপনি বলবেন যে আপনার হিউম্যান রাইটসে এটাও একটা পয়েন্ট হিসেবে অ্যাড হবে যে স্পন্সর
ডিসেবল স্পন্সরের লুক আফটার করার জন্যে তার ওয়াইফের দরকার। এখানে কিন্তু ইস্যুটা আসবে, যেটা আমি শিওর আপনার লয়ার এটাকে এক্সপ্লেন করবে বা করেছে, সেটা তারা হয়তো বলবে, হোম অফিস বলবে এই দেশে তো সোশ্যাল সার্ভিস আছে, দে ক্যান লুক আফটার ইউ। সেখানে বলতে হবে সোশ্যাল সার্ভিস। ভাই আপনি আমার কথাটা শোনেন, আপনি প্রশ্নটা শুনেন, তারপরে উত্তরটা শুনবেন, কিছু কোশ্চেন থাকলে আপনি পরে করেন, উত্তরটা আপনি শুনবেন, উত্তরটা আপনি শুনবেন, শুনে তারপরে আপনি বলবেন। আপনি সোশ্যাল সার্ভিসে তারা বলবে যে তোমার বাইরে থেকে কেয়ার আনা দরকার নাই। এখানে আপনার আর্গুমেন্ট হবে যে সোশ্যাল সার্ভিস আপনাকে 24/7 রাত দিন আপনাকে কেয়ার করতে পারবেন। আপনি ডিসেবল মানুষ, রাতে যদি আপনার সমস্যা হয়, উইকেন্ডে সমস্যা হয়, হলিডে পিরিয়ডে সমস্যা হয়, তখন আপনাকে কে দেখবে? এবং আপনাকে যিনি সবচেয়ে বেশি আপনাকে সাহায্য করতে পারবে এবং যার কোনো পারিশ্রমিক লাগবে না, আপনার জন্য সোশ্যাল সার্ভিস কাউকে এমপ্লয় করলে এখানে কিন্তু পাবলিক ফান্ড থেকে খরচ হচ্ছে, কিন্তু আপনার ওয়াইফ তো আপনাকে কাজটা করে দিবে বিনা পয়সায়। তো এইগুলি কিন্তু খুব সুন্দরভাবে হিউম্যান রাইটসের আর্গুমেন্টে লিখে সাবমিট করলে, বা যদি এটা কোর্টে যায়, কোর্টের সামনে সাবমিট করলে আমি মনে করি যে আপনার পক্ষে একটা পজিটিভ সিদ্ধান্ত পাওয়া সম্ভব। ধন্যবাদ রেজা ভাই। দর্শক, আশা করি আপনি প্রশ্নের উত্তর পেয়েছেন। উনি চমৎকারভাবে ডিটেলস আনসার দিয়েছেন যে আসলে ইমিগ্রেশন রুলসে নাই, কিন্তু আউটসাইড ইমিগ্রেশন রুলস কিংবা আর্টিকেল 8 অফ দ্য ইউরোপিয়ান কনভেনশন, যেটা রাইট টু প্রাইভেট লাইফের বেসিসে আপনি অ্যাপ্লিকেশন করতে পারেন। তো শুধু দর্শক, যদি কলার থেকে কল নেব, তাহলে আমরা ডিসকাশনে চালু ব্যারিস্টার মুহিত খানের সঙ্গে। কলার আছেন, আমরা কি যেন শব্দ শুনতে পাচ্ছি। আপনাদেরকে একটা জিনিস বলি, সেটা হচ্ছে যে আপনারা যখন আমাদের সঙ্গে কথা বলবেন, আপনাদের টিভির ভলিউমটা মিউট করে দেবেন এবং আমাদের সঙ্গে কথা বলবেন, তাহলে আমরা শুনতে পাবো। ব্যারিস্টার মুহিত খান, আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে যে ইমিগ্রেশন হোয়াইট পেপারে যে 10 ইয়ার্স কোয়ালিফাইং পিরিয়ড ফর সেটেলমেন্ট, যেটা এই মুহূর্তে 5 ইয়ার্স আছে, এবং এটা 10 ইয়ার্স করার চিন্তাভাবনা করা হচ্ছে। এবং এখানে প্রশ্ন আসছিল যে যারা অলরেডি এসে গেছে তাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হওয়ার সম্ভাবনা আছে কিনা। যদিও এখানে আমার একটা সম্পর্কে কোশ্চেন আছে যে রিসেন্টলি কিন্তু আমরা বিবিসি নিউজ শো ন্যাশনাল ডেইলিতে আমরা দেখেছিলাম যে একটা ডকুমেন্ট হয়তো পাবলিশ হতে পারে, যদিও বা হয় নাই। সেটা হচ্ছে যে এটা 14 তারিখে ছিল, আর 12 তারিখে হচ্ছে ওইটা পার্লামেন্টে পেশ করা হয়েছিল, যে হয়তোবা যে যারা অলরেডি এসে গেছে তাদের উপরে অ্যাপ্লিকেবল হতে পারে। কিন্তু ভাই যেটা বলেছে যে এটা কিন্তু কনসালটেশনে দেওয়া হবে, কারণ এটা একটা সিরিয়াস ইস্যু। তো এই ব্যাপারে আপনি কি বলতে পারেন? আমি ধন্যবাদ ভাইয়া, আপনারা দুজনেই মানে বললাম দিকপাল, আপনারা হচ্ছেন পটবৃক্ষ। আমি শেখার চেষ্টা করছি ভাইয়া, ওই শেখার চেষ্টা করতে গিয়ে আমি গবেষণা করেছি ভাইয়া আপনার পথ ধরে। আমার সর্বশেষ গবেষণায় আমি যেটা পেয়েছি, আমি জাস্ট লাস্ট উইকে যে কনসালটেশন, সেখানে এই একটা তথ্য উঠে এসেছে যে ওরা ইতিমধ্যে যে সমস্ত মাইগ্রেন্ট যুক্তরাজ্যের ভেতরে অভ্যন্তরে স্কিল্ড মাইগ্রেন্ট অথবা অন্যান্য ক্যাটাগরি যারা ঢুকে পড়েছেন, those who will apply for settlement after 5 years under the existing immigration rules, তাদের ক্ষেত্রে নতুন এই আইনটি যদি আইন হয় কার্যকরী করা হবে না। এবং আমি একটি জায়গায় থেমে গিয়ে আপনাকে বলেছিলাম ভাইয়া যে রেট্রোস্পেক্টিভ ইফেক্ট, অর্থাৎ পূর্ব থেকে বলবৎযোগ্য ইমিগ্রেশন আইনটা এরকম নয় যে নতুন একটা রুলস চালু করা হলো, এটা পূর্ব থেকে বলবৎযোগ্য, এটা এরকম আমরা কখনো দেখিনি আমরা। এবং আমার সর্বশেষ গবেষণা যেটা দেখেছি, এই আইনটি যদি আইনে পরিণত হয়, যে কনসালটেশন পেপারটা, তাহলে নতুন আইনটি কার্যকরী করা হবে 2025-এর এন্ডে গিয়ে, ডিসেম্বর থেকে। মানে তাহলে নতুন আইনটি হচ্ছে কার্যকরী হচ্ছে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ 2026 থেকে। আমি ইতিমধ্যে বলে দিয়েছি, যারা ইতিমধ্যে প্রবেশ করে ফেলেছেন তাদের ক্ষেত্রে কিন্তু এটি কার্যকরী করা হবে না। তাহলে কাদের ক্ষেত্রে হবে? তাহলে যারা প্রবেশ করেছেন তাদের আর্তনাদ করার কোনো প্রয়োজন নেই। যারা নতুন আইনের অধীনে ভবিষ্যতে আফটার জানুয়ারি 2026 অথবা ফেব্রুয়ারি, মার্চ যখনই আইনটি আসবে, যারা ভবিষ্যতে যুক্তরাজ্যে প্রবেশ করবেন সেই ক্যাটাগরিগুলোতে, তাদের ক্ষেত্রে নতুন আইনটি কার্যকরী করা হবে। তো শুধু দর্শক, ব্যারিস্টার মুহিত খানের কথা থেকে আমরা যেটা বুঝতে পারছি যে এটা আসলে উচিত না, কিংবা এটা খুবই ইনজাস্টিস হবে যে অলরেডি যারা 2020 পরে চলে আসছে এবং যারা এক্সপেক্টিং যে 5 ইয়ার্স পরে তারা সেটেলমেন্ট পাবে, এবং সেখানে তাদের রুলসও সেভাবে ছিল। তবে হঠাৎ করে যদি এই ইমিগ্রেশন হোয়াইট পেপারে যদি চেঞ্জের কথা বলা হয়েছে, এতে যখন ইমপ্লিকেশন হবে, সেই ইমপ্লিকেশনের পরে যে যদি যারা অলরেডি এসেছে তাদের উপরে যদি এটা ইমপ্লিকেশন করা হয়, তাহলে এটা ভেরি ভেরি ইনজাস্টিস হবে। এবং সেক্ষেত্রে কিন্তু একটা জিনিস ব্যারিস্টার মুহিত খান, এটা কিন্তু আইনি চ্যালেঞ্জ হতে পারে, অবশ্যই চ্যালেঞ্জ হতে পারে। চ্যালেঞ্জে কি হবে আমরা জানি না। তবে আবার এটাও আমরা দেখেছি যে
যেহেতু দুইটা পার্টি রিফর্ম এবং কনজারভেটিভ পার্টি তারা কিন্তু খুবই প্রেশারে রেখেছে লেবার পার্টিকে, এবং লেবার পার্টিও এখন নেট মাইগ্রেশন কমানোর জন্য তারাও মরিয়া হয়েছে, এবং লেটেস্ট যেটা আমরা দেখেছি যে 43,000-এ নেমে এসেছে 73,000 থেকে, এবং তার আগে ছিল বোধহয় 97,000। তো যে কারণে নেট মাইগ্রেশন কমানোর জন্য কিন্তু এরা অনেক পরিবর্তন অলরেডি করে ফেলেছে গত বছরে, আবার নতুন করে ওরা করতে চাচ্ছে। তো এখন আমাদের কথা হচ্ছে এইটাই যে ইমিগ্রেশন যে হোয়াইট পেপার এসেছে আমরা অপেক্ষা করে দেখি এটা কি হয়, তারপরে আমরা এর সম্পর্কে আপনাদেরকে আরো আপডেট দেবো, এবং প্রত্যেক সপ্তাহে কিন্তু আমাদের যে কলার আছে। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি স্টুডিও ব্যারিস্টার এমকে হাসানের সঙ্গে কথা বলছেন, এবং আমার সঙ্গে আছেন ব্যারিস্টার মোহিত খান, এবং আমাদের সিনিয়র সলিসিটর ব্যারিস্টার আমাদের আবু রেজা তুহিন ভাই আছে। আপনি এখন 3জন আউটস্ট্যান্ডিং লয়ার আছে, আপনার প্রশ্ন করতে পারেন, আমরা 3জন মিলে আপনাকে উত্তর দেব। 2জন আউটস্ট্যান্ডিং, আমি শিখছি। সবাইকে ধন্যবাদ। আমার কোয়েশ্চনটা হলো, আমরা কেউ যদি ইউনিভার্সাল টেস্ট থেকে হলিডে করে আর হলিডে করে আসার এই যে হলিডে এক্সপেন্স, এটা কি কোয়েশ্চন আসবে প্রত্যেকে ম্যানেজ হলো? যে আমি বুঝতে পেরেছি, আসলে আমি এই ব্যাপারে আপডেট দিয়েছিলাম। আপনি কি পিআইবির কথা বলছেন নাকি ইউনিভার্সাল ক্রেডিটের কথা বলছেন? ইউনিভার্সাল ক্রেডিট আছে, আমি পিআইপি পাই, জি এমপ্লয়মেন্ট সাপোর্ট অ্যামাউন্ট পাই, আমি ডিজেবল পারসন। জি, এটা রুলসটা আমি একটু বলি, এটার উপর আমি ভিডিও দিয়েছি, তারপরে এটা নিয়ে খুব তোড়পাড় হয়েছে। ইউনিভার্সাল ক্রেডিট রুলসের উপরে হলিডে রুলস আছে। ইউনিভার্সাল ক্রেডিটে বলা হয়েছে 30 ডে আপনি মূলত আপনার এটা কন্টিনিউ করবে, কিন্তু আপনাকে হলিডে যাওয়ার আগে অবশ্যই আপনার কোচ কিংবা ডিডব্লিউকে আপনাকে জানিয়ে যেতে হবে। কারণ হচ্ছে যে আপনার একজন কোচ থাকে যে আপনি জব খুঁজছেন কিনা, এবং হলিডেতে যাওয়ার পরেও যারা ইন্টেন্সিভ জব সিকার আছে তাদেরকে কিন্তু জব যে তারা হলিডেতে যেও খুঁজছে সেটাও কিন্তু তাদেরকে দেখাতে হবে। তো যে কারণে ইউনিভার্সাল ক্রেডিটে 30 ডে এটা কন্টিনিউ করবে, আর এর পরে যদি আপনি থাকতে চান অবশ্যই তাদের পারমিশন নিয়ে যেতে হবে, তা নাহলে কিন্তু আপনার বেনিফিট কন্টিনিউ করবে না। সেখানে দুইটা এক্সেপশন আছে। একটা হচ্ছে যে যদি আপনার অসুস্থতার কারণে যদি আপনি যান সেক্ষেত্রে এক ধরনের হতে পারে, আর একটা হচ্ছে যে যদি কেউ মারা যায় তখন তার ফিনারেলে যদি যেতে চান 1 মাসের আপনার এক্সটেনশন দেবে। এটা গেল হচ্ছে ইউনিভার্সাল ক্রেডিট। সেকেন্ড আসছে পিআইপির জন্য 28 ডেজ আপনি যদি হলিডেতে যান আপনাকে জানানোর প্রয়োজন নাই। 28 ডেজের বেশি যদি থাকতে চান তাহলে কিন্তু অবশ্যই ডিডব্লিউকে আপনাকে কনফার্ম করতে হবে যে আপনি 28 ডেজের বেশি থাকবেন, এবং সেখানে আপনাকে জানাতে হবে যে কবে যাচ্ছেন, কবে আসবেন, এবং কোন দেশে যাচ্ছেন, কি কারণে যাচ্ছেন, এবং একটা নাম্বার আছে সেখানে, অথবা আপনি চিঠি লিখে আপনি জানাতে পারেন। আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন ভাইয়া? কি বুঝতে পারিনি, আবার বলেন। এক্সপেন্সের ব্যাপারে আমি কোথাও কোনো কিছু লেখা দেখি নাই। যে হলিডে গেলে তো খরচ হবেই, আর আপনি যেহেতু পিআইপি পাচ্ছেন আবার ইউনিভার্সাল ক্রেডিট পাচ্ছেন অবশ্যই তো আপনার খরচ করার সামর্থ্য আছে, তবে এর বেশি আর কোথাও কোনো কিছু লেখা নাই, বুঝছেন। এক্সপেন্সের ব্যাপারে ওরা প্রশ্ন করবে না। ঠিক আছে, ধন্যবাদ। তো আমরা যদি ডিসকাশনে আবার চলে যাই, ব্যারিস্টার মোহিত খান, যদি কলার না থাকে, কোথায় ছিলাম আমরা? ও কলার আছে। হ্যালো কলার, আপনাকে পাশে থেকে কথা বলছে শোনা যাচ্ছে, আপনি টিভির ভলিউমটা মিউট করে দিন এবং আমাদের সঙ্গে কথা বলুন, তার আমরা শুনতে পাবো। হ্যালো কলার। ওয়ালাইকুম আসসালাম, ঈদ মোবারক ইন অ্যাডভান্স। আমি আবার আপনাকে ফোন করছি, কিছুক্ষণ আগে ফোন করছিলাম। জি, অ্যাপ্লাই করলে কত টাকা লাগবে? আমি তো বেনিফিটে আছি। আপনি বেনিফিটে থাকলে আপনি ফেব্রুয়ারি অ্যাপ্লিকেশন করতে পারবেন, ঠিক আছে। ফেব্রুয়ারি অ্যাপ্লিকেশন আপনার যে 6 মান্থের যে ব্যাংক স্টেটমেন্ট আছে, আপনার ইনকাম কি পরিমাণ আছে, আপনার এক্সপেন্ডিচার কি পরিমাণ আছে, এবং অ্যাপ্লিকেশন করবে হচ্ছে যে আপনার ওয়াইফ যিনি বাংলাদেশে আছেন ওনার যদি ব্যাংক স্টেটমেন্ট থাকে, ওনার যদি কোনো ইনকাম থাকে, এগুলো ডিসক্লোজ করতে হবে। মূলত টেস্টটা হচ্ছে অ্যাফোর্ডেবিলিটি, যে আপনি কিংবা আপনার যে অ্যাপ্লিকেন্ট আছে আপনাদের অ্যাফোর্ড করার সামর্থ্য আছে কিনা, আপনাদের কোনো সেভিংস আছে কিনা, আপনারা
ডেস্টিটিউট হয়ে যাবেন কিনা ফিটা দিতে যে এইগুলো মূলত দেখবে। এবং মেডিকেল কন্ডিশনও একটা ইম্পর্টেন্ট ইস্যু এই ফি ওয়েভার অ্যাপ্লিকেশনে। আর যদি কোনো চিলড্রেন থেকে থাকে, বেস্ট ইন্টারেস্ট অফ দ্য চিলড্রেন, এটাও দেখবে। এটা আসলে বেশ কমপ্লেক্স একটা ইস্যু। আমাদের সিনিয়র ভাই আগে উত্তর দিয়েছে আপনাকে, আমি তারপর সংক্ষেপে বলে দিলাম। তো আপনারা যেটা করবেন যে আমরা এখানে আসলে যে আনসারগুলো দেই, জাস্ট আপনাদেরকে শুনে আনসারগুলো দেই। সবসময় আপনারা 1-to-1 যে কোনো এক্সপার্ট লয়ার কাছে যাবেন, যে আপনারা অ্যাডভাইস নিয়ে তারপরে আপনারা অ্যাকশনে নামবেন। ব্যারিস্টার মুহিত খান মনে হয় ছোট্ট করে কিছু অ্যাড করতে চাচ্ছিল। উনি জিজ্ঞেস করেছিলেন স্পেসিফিকলি অ্যাপ্লিকেশন ফি কত হতে পারে। ওকে, অ্যাপ্লিকেশন 1258 সম্ভবত, আর 1035 হচ্ছে 1 বছরের হচ্ছে ইমিগ্রেশন হেলথ চার্জ টাইমস 2.5, তাহলে টোটাল প্রায় 2500 টোটাল 4000 মতো আসবে। কিন্তু ফি ওয়েভার আপনি করতে পারবেন, যেহেতু আপনি অসুস্থ বলছিলেন এবং আপনি বেনিফিটে আছেন, অতএব এটা কিন্তু যে কোনো এক্সপার্ট লয়ার কাছে যে আপনি এটা অ্যাডভাইস নিয়ে সুন্দর করে অ্যাপ্লিকেশন করলে এটা কিন্তু সাকসেসফুল হওয়ার সম্ভাবনা আছে। ধন্যবাদ আপনাকে। আমরা ডিসকাশনে যাব যদি কল না থাকে। যে ব্যারিস্টার মুহিত খান, কোথায় ছিলাম আমরা থেমে গিয়েছিলাম যে যারা নতুন আইনটি কার্যকরী হওয়ার পর যারা ঢুকবে তাদের ক্ষেত্রে এটা কীভাবে প্রযোজ্য হবে। আমি বলে দিয়েছি যে নতুন আইনটি কার্যকরী হলে তারা তখন এই বর্তমান আইনে যে 5 ইয়ার্স রুট সেটেলমেন্ট থাকবে না, তাদেরকে 10 বছর এখানে অবস্থান করতে হবে। 10 বছর বিভিন্ন ক্যাটাগরিতে 10 বছর অবস্থান করার পর তারা সরাসরি ইনডেফিনিট লিভ টু রিমেইনের জন্য তারা অ্যাপ্লিকেশন সাবমিট করতে পারবে, সেটেলমেন্টের ক্ষেত্রে যেটি প্রযোজ্য। আর এর পাশাপাশি বর্তমান ইমিগ্রেশন রুলসে আরেকটি যে পরিবর্তন, খুব এটি কিন্তু যুগান্তকারী পরিবর্তন আমার দৃষ্টিতে। বর্তমান ইমিগ্রেশন আইনে যারা সেটেলড ওয়ার্কার অথবা যারা স্কিল ওয়ার্কার আছেন, তাদের যারা ডিপেন্ডেন্ট বাংলাদেশ থেকে অথবা ওয়ার্ল্ডের বিভিন্ন দেশ থেকে প্রবেশ করছেন, তাদের ক্ষেত্রে ইংরেজি ল্যাঙ্গুয়েজ রিকমেন্ড সরকারের বিষয়ে কোনো শর্ত কিন্তু নেই। বাট নতুন আইনটি কার্যকরী করা হলে ভবিষ্যতে এটি কনসালটেশন স্টেজে আছে, যারা ডিপেন্ডেন্ট তাদের ক্ষেত্রে অ্যাটলিস্ট এন্ট্রি লেভেলে A1 টেস্ট তাদের পাস করতে হবে। এখানে প্রবেশ করার পর তারা যখন ভবিষ্যতে এই ডিপেন্ডেন্টরা এক্সটেনশন করার জন্য অ্যাপ্লিকেশন সাবমিট করবেন, তখন তাদেরকে A2 লেভেলের লেভেলে ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট রিকমেন্ড শর্ত পূরণ করতে হবে। এবং ভবিষ্যতে যখন তারা ইনডেফিনিট লিভ টু রিমেইন অ্যাপ্লিকেশন সাবমিট করবেন, তখন তাদেরকে B1 টেস্ট পাস করতে হবে। এই বিষয়টি। ধন্যবাদ ব্যারিস্টার মুহিত খান, চমৎকার করে আপনি বলেছেন যে ইংলিশের উপরে একটা চেঞ্জ আসছে। তবে আরেকটা চেঞ্জের ব্যাপারে আমরা ব্যারিস্টার আবু রেজা তুহিন ভাইয়ের সঙ্গে আলোচনা করি। সেটা হচ্ছে যে আমরা জানি যে এই মুহূর্তে যে RQF লেভেল 3 আছে, যেটা হচ্ছে আপনার স্কিল ওয়ার্কারের ক্ষেত্রে। তো আমরা কিন্তু জানি যে 20-র আগে কিন্তু এটা লেভেল 6ই ছিল। তো আবার মূলত লেভেল 6-এ আনা হচ্ছে। এবং এই সেটার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তারপরে আপনার যে ইমিগ্রেশন যে একটা চার্জ আছে সেটা বাড়বে। তারপরে ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টের ব্যাপারে ব্যারিস্টার মুহিত খান বললে লেভেল B2 হয়ে যাবে। তো এই যে লেভেল 6-এ যাবে, যেটা মূলত অনেকে কনফিউজ হয় যে গ্র্যাজুয়েশন থাকতে হবে। গ্র্যাজুয়েশন না, এটা যে গ্র্যাজুয়েশন লেভেল, এবং আগে যেটা ছিল A লেভেল। তো এইটা যদি আপনি একটু মানে ভেঙে একটু বলেন জিনিসটা, যেটা ব্যাপারটা কি যে তাদের কোয়ালিফিকেশন নিয়ে তারা যে ধরনের স্কিল ওয়ার্কার হিসেবেই তারা আসে না কেন, স্কিল ওয়ার্কার হতে গেলে তাদের যে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হতে হবে ইউকের একজন গ্র্যাজুয়েট যদি হয়, তার যে লেভেল সেই লেভেলে তাকে আসতে হবে। তাহলে গ্র্যাজুয়েট পাস করা ব্যাপার না, তাকে BA BC থাকতে তা না, তার শিক্ষাগত যোগ্যতা যেরকম হতে পারে, যেটাকে ইউকের লেভেলে এটাকে একটা গ্র্যাজুয়েট লেভেল হিসেবে গণ্য করা হবে। এটার পিছনের কারণ হচ্ছে এই যে তারা মনে করছে যে অনেক আনস্কিল লোক কিন্তু এসে কোনোভাবে সার্টিফিকেট, মানে পুরো জিনিসটার ভিতরেই কিন্তু আমি দেখতে পাচ্ছি যে তারা সন্দেহ করছে যে অনেক। আসসালামু আলাইকুম দর্শক, আবার শুভেচ্ছা, স্বাগত আপনাদেরকে আজকের স্পেশাল এপিসোড, যেটা আইন অধিকার ঈদ স্পেশাল এপিসোড, এবং আপনাদেরকে অগ্রিম ইন অ্যাডভান্স ঈদ মোবারক জানাচ্ছি, ঈদ উল আজহারের। শুধু দর্শক, আমরা ডিসকাশনে ছিলাম এবং ব্যারিস্টার আবু রেজা তুহিন ভাই উনি বলছিলেন যে লেভেল 6 হয়ে যাচ্ছে। লেভেল 6 যেটা বোঝা যাচ্ছে, তার মানে যে ভাই যে শেফ কিংবা ম্যানেজার, মানে রেস্টুরেন্টে যে পোস্টগুলো ছিল এগুলো সব নাই হয়ে যাবে। তারপর কেয়ারার পোস্টটা এটা টোটালি অ্যাবলিশ করে দিচ্ছে। তার মানে 6 মানে ভেরি হাই লেভেল হয়ে যাচ্ছে। তার মানে ইন এ সেন্স আমাদের বাংলাদেশের উপরে কিংবা এশিয়ান কান্ট্রিগুলোতে এটা সিরিয়াসলি ইম্প্যাক্ট করবে। তো আপনি যেখানে ছিলেন এটা একটু আমরা বলে দেন যে এখানে ইম্প্যাক্ট করবে। অনেক আমাদের যে সমস্ত লোকেরা স্কিল ওয়ার্কার হিসেবে, বিশেষ করে রেস্টুরেন্ট ট্রেডের সাথে জড়িত, এরা অনেকেই হয়তো বা আসতে পারবে না। জানি এটা কীভাবে ইমপ্লিমেন্ট হবে, কিন্তু এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে এই, তারা কিন্তু বলে দিয়েছে যে
এমপ্লয়ীদেরকে তোমাদেরকে রিক্রুট করতে দিচ্ছি, কিন্তু তোমাদেরকে নিজেদের দেশের অর্থাৎ ইন কান্ট্রি মানুষদেরকে ট্রেন আপ করতে পরিষ্কারই বলে দিচ্ছে, এবং তাদের ইনকামের একটা অংশ তারা কিন্তু লেভি করবে, যেটা দিয়ে তারা এটাকে ইউটিলাইজ করতে পারবে এদেশের লোকদেরকে ট্রেন আপ করার জন্য। তার মানে আমি যেটা বুঝতে পারছি, একটা সময়ে হয়তো 5 বা 10 ইয়ার্সের পরেই বাইরে থেকে লোক রিক্রুট করা অনেক অংশে কমে যাবে। এটা একটা বড় একটা আমি মনে করি সাইন। তো এটা যে আমাদের যেটা হবে, আগে যেভাবে আমরা দেখতাম যে যতটা সহজে বাংলাদেশ থেকে লোকে আসতে পারতো স্কিল ওয়ার্কার হিসেবে, স্পেশালি রেস্টুরেন্ট ট্রেডে বা বিভিন্ন জায়গাতে ম্যানেজারিয়াল পজিশনে, এটা কিন্তু রেস্ট্রিক্টেড হয়ে যাবে, কারণ লেভেল হাইটা খুবই হাই লেভেল। আর সবচেয়ে যেটা জিনিসটা যেটা তারা করছে, তারা কিন্তু এখন প্রচুর ইন কান্ট্রি চেক হচ্ছে, এবং যে জিনিসটা আমরা হয়তো আবার দেখব ফিরে আসবে 2010-এর আগে। আমাদের হয়তো তোমাদের মনে আছে যে কেউ স্কিল ওয়ার্কার হিসাবে 5 বছর পরে সেটেলমেন্টের সময় অ্যাপ্লাই করলে তখন কিন্তু তার লাস্ট 5 ইয়ারের এমপ্লয়মেন্ট হিস্ট্রি চেক করতো, সে আদৌ কি ওখানে কাজ করেছে কিনা। মাঝখানে কিন্তু এটা বন্ধ হয়ে গেছিলো, ট্যাক্স দেওয়া আসছে, অতএব ওকে ফাইন। ওটা কিন্তু আবার আমার মনে হচ্ছে ইমপ্লিকেশন হতে পারে, হবে। ধন্যবাদ আপনাকে। শুধু দর্শক, আমাদের এখন পার্সোনাল যে পারফরমেন্স, আপনারা জানেন যে আমরা সবাই কিন্তু কম বেশি গান, কবিতা কিংবা কৌতুক এগুলো বিষয়ে খুবই আমরা পারদর্শী, এবং এটা বিশেষ বিশেষ অনুষ্ঠানে এটা আমাদেরকে পারফরমেন্স করতে হয়। এবং আমাদের এই ঈদ স্পেশাল যে এপিসোডগুলো হয়ে থাকে, সেটার ভিতরে আমাদের এটি একটি অংশ যে আমাদের পার্সোনাল পারফরমেন্সগুলো আমাদেরকে করতে হয়। আমরা শুধু লয়ার, আমরা সেই কঠিন কঠিন আইনই আমরা শুধু পড়ি না, কিংবা এটা প্রয়োগ করি না, কিংবা ক্লায়েন্টদের সঙ্গে সবসময় সময় কাটাই না। এছাড়াও আমরা গার্ডেনিং, সুইমিং কিংবা কবিতা পড়া, গান করা, এগুলো কিন্তু আমরা করে থাকি। তো এখন এই পর্বটা হচ্ছে, প্রথমে আমরা চলে যাব আমাদের আবু রেজা তুহিন ভাই। উনি কিন্তু চমৎকার গান গেতেন, এবং ওনার অনেক গান কিন্তু এখনও ওনার মেমোরিতে আছে, এবং আমি কবিতা এখন আবার কিছুটা গানও করি। আর ব্যারিস্টার মঈদ খান, যিনি শাহরুখ খান, উনি চমৎকার অভিনয় করতে পারেন, এবং উনি ঐশ্বরিয়া রায়ের সঙ্গে মাঝে মধ্যেই উনি নাচ করে থাকেন। উনি চমৎকার চমৎকার নাচ করেন, এবং নাচ দেখে অনেক সময় মানুষজন ফিট হয়ে যায় যে এত সুন্দর নাচ। তো এখন যেহেতু এই আমাদের সেই নাচের যেই বা আমাদের লজিস্টিক যে সাপোর্ট, এটা কিন্তু এখন নাই। একটু ভাই বলে ঐশ্বরিয়া রায়ের জন্য, সে আমাকে চেয়েছিল, আমি ওর জন্য আমি হয়েছিল। ওকে, আচ্ছা। তো যে কারণে অন্য কোনো কিছু পারফরমেন্স করার জন্য মঈদ খানকে বলা হচ্ছে। ভবিষ্যতে আমরা সেরকম লজিস্টিক যদি সাপোর্ট পাই, তাহলে ড্যান্স করেও দেখাবেন ব্যারিস্টার মঈদ খান। আমার মনে হয় ওটাকে খুব এক্সট্রিম হয়ে যাবে। আমি একটুখানি অ্যাড করি, আমরা জানি বাংলাতে একটা শব্দ আছে সঙ্গীত। সঙ্গীত কিন্তু গান নয়, সঙ্গীত কিন্তু কি নৃত, গীত এবং বাদ্যের সমাহার। তাই সেই পুরো সঙ্গীতটাই তোমার মধ্যে আছে। তা আমরা চলে যাই পার্সোনাল পারফরমেন্সে। প্রথমে চলে যাব সংক্ষিপ্তভাবে, যেহেতু আমাদের অনুষ্ঠান খুব শেষের দিকে চলে এসেছে। আমাদের ব্যারিস্টার আবু রেজা তুহিন ভাই, আপনার পার্সোনাল পারফরমেন্স প্লিজ। আমি একটা যদি তারা একটু ইয়ে করে ইকো আমাদের সিনিয়র প্রডিউসার মশিউর রহমানকে একটু ইকো করে দেওয়ার জন্য বলছি, কারণ একটি গান হবে, ইকো দেওয়া আছে। জি প্লিজ ক্যারি অন। আচ্ছা, আবু রেজা তুহিন ভাই। এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তুমন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। জুথি বনে ওই হাওয়া করে শুধু আসা যাওয়া, হায় হায় রে দিন যায় রে ঘরে আধারে ভুবন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। শুধু ঝড়ো ঝড়ো ঝরে আজ বাড়ি সারাদিন, আজ যেন মেঘে মেঘে হলো দিন যে উদাসীন। আজ আমি ক্ষণে ক্ষণে কি যে ভাবি আন মনে, তুমি আসবে ওগো হাসবে কবে হবে সে মিলন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। ও এক্সেলেন্ট। এখন আমরা চলে যাব শাহরুখ খানের কাছে। শাহরুখ খানের বলেছি, সে কিন্তু খুবই চমৎকার ড্যান্সিং করতে পারে, কিন্তু তার জুটি ঐশ্বরিয়া রায় যেহেতু আজকে স্টেজে নাই, সেই কারণে সে খুবই ব্যথিত আছে। তো সে হয়তো বা একটা
শর্ট করে যে কোনো একটা পারফরমেন্স করবে। ধন্যবাদ। আমি ভাইয়া ধন্যবাদ। আমি 30 সেকেন্ডে ছোট্ট একটা কবিতা আবৃত্তি করব। ব্রিলিয়ান্ট। আমার জীবন থেকে নেয়। এই করেছে পণ মোরা, এই করেছে পণ, ফুলের মতো গর্ব মোরা, মোদের এই জীবন। হাসবো মোরা সুখে দুঃখে, গন্ধ রবে লুকিয়ে বুকে, মোদের কাছে আসলে সবার জুড়িয়ে যাবে মন। এই করেছি পণ মোরা, এই করেছি পণ। ধন্যবাদ। ও ব্রিলিয়ান্ট, হোয়াট এ গ্রেট গ্রেট পারফরমেন্স। মোটেও না ভাইয়া, আমাদের মন থেকে পবিত্র হতে হবে, এই আমি শিখাতে চেষ্টা করি। তো আমি তো আমার কিছু বলতে হবে। একটু আমরা থেমে গিয়েছিলাম, আমাদেরকে খালি বলে গিয়েছেন আর বিশ্বনন্দিত। আমি খালি বিশ্বনন্দিত বলে ভুল হয়ে যাবে। আমাদের বাংলাদেশি কমিউনিটির যে প্রাণ, যখন তিনি টেলিভিশনে আসতে মনে হয় যে একটা বাঘ বসে আছেন, সেই বাঘের ভিতরে যে কত গুণ, টাইগার, তার ভিতরে কত যে গুণ, সেই গুণে একটু ছিটাফোটা যদি আপনার এই ঈদের স্পেশাল শোতে আপনি উপস্থাপন না করেন, তাহলে তো এই অনুষ্ঠান পূর্ণাঙ্গভাবে সুন্দর হবে না ভাইয়া। আপনি যদি আপনার আমাদের অনুরোধ, দর্শকদের আন্তরিক অনুরোধ, দর্শকদের পক্ষ থেকে আমার অনুরোধ, আপনি যদি কাইন্ডলি। না অবশ্যই, আমি তো জানি যে তুমি হ্যাঁ, কারণ তুমি সবসময় খুব চমৎকারভাবে করো। তুমি আজম খানের সঙ্গীত তুমি অনেকবারই গেয়েছো, আলাউল দোলান থেকে শুরু করে সালেকা মালেকা, এবং তোমার তো সৈয়দ আব্দুল হাদির গাওয়া সেই কি বলে ইমমর্টাল সঙ্গীত আছেন আমার মুক্তার। তুমি কোটা আমরা শেষ করবো, শেষ পর্যায়ে, বাট আপনি আমাদের অনুরোধ, আপনি তো খুব দরাজ কণ্ঠ, একটি যদি কবিতা আবৃত্তি করেন। গান গান করো। ধন্যবাদ। কোন গানটি গাবেন? ও তুমি বন্ধু বলেন। হ্যাঁ জি অবশ্যই। তুমি বন্ধু কালা পাখি, আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি। তুমি বন্ধু কালা পাখি, আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি। সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা, সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা। হইছি আমি মন পাগেলা বসন্তকালে। তুমি বন্ধু কালা পাখি, আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি। বসন্তকালে তোমায় বলতে পারিনি। পিরিত ভালা গলার মালা বললে কি আর হয়, যারে ভালো লাগে আমার দেখলে তারে চোখে নেশা হয় রে বন্ধু, চোখে নেশা হয়। পিরিত ভালা গলার মালা বললে কি আর হয়, যারে ভালো লাগে আমার দেখলে তারে চোখে নেশা হয় রে বন্ধু, চোখে নেশা হয়। সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা, সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা। হইছি আমি মন পাগেলা বসন্তকালে। তুমি বন্ধু কালা পাখি, আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি। বসন্তকালে তোমায় বলতে পারিনি। ধন্যবাদ। দুর্দান্ত দুর্দান্ত। এত সুন্দর কণ্ঠ ভাইয়া, আমি ভাবছিলাম আপনি কি প্র্যাকটিস করেছেন, আমার তো মনে হয় না। আপনি সকালে উঠে আপনি বললেন মই আমি কি করব, এবং তখন আপনি বলছেন ভাই আমাদের অনুষ্ঠান শেষ অর্ধে আমরা একটি আমাদের জাতীয় সঙ্গীত দিয়ে শেষ করব। আর আমি তো সবসময় জানি আপনি কবিতা আবৃত্তি করেন, এত দরাজ কণ্ঠে এত সুন্দর গান, সুবহানাল্লাহ। ভাই আপনার কি অপিনিয়ন? আপনার অপিনিয়ন কি ওনার গান শুনে? না খুবই দুর্দান্ত। এটা তো আমি মনে হচ্ছে যে হি ইজ এ গ্রেট লস টু আওয়ার মিউজিক ইন্ডাস্ট্রি। আসলে 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 কংগ্রাচুলেশনস ভাইয়া। থ্যাংক ইউ। উই আর লাকি দ্যাট ইউ আর ইন দ্য লিগ্যাল প্রফেশন, অ্যাট লিস্ট উই ক্যান এনজয় ইওর কোম্পানি। তবে আমাদের এই পর্বে এটা আমরা দেখিয়ে দিলাম যে আমাদেরও মন আছে, হ্যাঁ আমরাও কবিতা পড়ি, আমরাও গান শুনি, আমরাও গান করি, আমাদের একটা জীবন আছে, আমাদের সবকিছুই আছে একটা মানুষের মতো। আমার মনে হয় একটা কথা বলে দর্শকদের জেনে দেওয়া উচিত। অনেক দর্শক জানে না, যে তারা মনে করে যে আমরা আইনজীবী লয়ার মানে কাট্টাখুট্টা, কিন্তু আমাদের বাংলাদেশে কত বিখ্যাত বিখ্যাত লয়ার যে কত বড় সাহিত্যিক হয়েছেন। মাইকেল মধুসূদন কিন্তু ব্যারিস্টার ছিলেন। জি জি ব্যারিস্টার ছিলেন। হ্যাঁ, তারপরে
প্রভাত কুমার মুখোপাধ্যায়, উনিও কিন্তু ব্যারিস্টার ছিলেন। তারপরে এই যে আমরা জানি যে কি বলে ওর নাম কি অতীন প্রসাদ কিন্তু ব্যারিস্টার ছিলেন। তো আমাদের এখানে কিন্তু আছে, মানে এটা কিন্তু সম্ভব। আমরা যেটাকে মনে করি যে আইন হলেই কাঠমোট্টা হয়ে যেতে হবে, চুল পাকা মানে হতে হবে, এরকম কিছু নয়। তো ধন্যবাদ। আমাদের পার্সোনাল পারফরমেন্স চলে গেল, আমরা একটু ডিসকাশনে চলে যাই। আমাদের কত সময় হয়? আমাদের লাস্টে কিন্তু আমরা আমাদের জাতীয় সঙ্গীত দিয়ে শেষ করব। এটাই কি লাস্ট পর্ব কিনা? আর কতক্ষণ আছে লাস্ট? কতক্ষণ আছে আমাদের? 15 মিনিট থাকা উচিত মিনিমাম। না, এর পরের মধ্যে আরেকটা পর্ব আছে নাকি? না, এটা শেষ পর্ব। এটা শেষ পর্ব। তো শুধু দর্শক, আমরা একটু বাংলাদেশের দিকে আমরা যাই, যে আমরা এই দেশে থাকলেও আমাদের দেশ লাস্ট 1-2 মিনিট আমাদের জাতীয় সঙ্গীত, এবং আমরা সব সময় আমাদের দেশকে নিয়ে চিন্তা করি। সময় আছে, এখন অসুবিধা নেই, তো চিন্তা করি। তো আমরা জানি যে 5th of August-এর যে সময়, হ্যাঁ কল আছে। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনি স্টুডিওতে ব্যারিস্টার এমকে হোসেনের সঙ্গে কথা বলছেন, এবং আমার সঙ্গে আছেন ব্যারিস্টার মোহিত খান এবং সিনিয়র ব্যারিস্টার আমাদের আবু রেজা তুহিন ভাই। প্লিজ আপনার কোশ্চেন করুন, আমরা তিনজনই আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব, প্লিজ। ওয়ালাইকুম আসসালাম, জি বলুন। আমার দুইটা প্রশ্ন খুব স্মল। একটা হলো পেনশনার কি দেশে যেতে পারবে? পেনশনার কি দেশে যেতে পারবে কিনা, এটা আবু রেজা তুহিন ভাই। সেকেন্ড কোশ্চেন? সেকেন্ড কোশ্চেন হলো, ধরেন কেউ কাজ করে, ধরেন আমার ওয়াইফই কাজ করে, ধরেন মান্থলি 1000 উপরে, বা সেও কি দেশে যেতে 28 দিন তার হলিডে থাকে বছরে, সেও কি যেতে পারবে নাকি 28 দিন হলিডে দেয়? ইউনিভার্সিটি টেরিসকে বলতে হবে নাকি? আপনি বলছেন যে আপনি পেনশনার থাকলে দেশে যেতে পারবে কিনা, নাম্বার 1 কোশ্চেন। সেকেন্ড কোশ্চেনটা কি আমরা ধরতে পারি নাই? সেকেন্ড কোশ্চেন হলো, ধরুন আমার শরীরে কেউ কাজ করে, ধরুন মান্থলি 20 আওয়ার্সের উপরে করে কাজ, জি, তখন ধরুন সে যদি দেশে যেতে চায়, সে কি ওই ইউনিভার্সিটি বলে যেতে হবে, ধরুন কোম্পানি থেকে 28 দিন হলিডে? ওকে, তা আমি এই প্রশ্নটা উত্তর দিয়ে দিই। প্রথম হচ্ছে, পেনশনার হিসাবে তো দেশে যেতে পারবে, এটা কোনো সমস্যা নাই। আর ইউনিভার্সাল ক্রেডিটের ব্যাপারে হলিডে রুলস আছে। হলিডে রুলসে বলা হয়েছে যে কেউ যদি ইউনিভার্সাল ক্রেডিট থাকাকালীন সময় যদি হলিডেতে যেতে চায়, তার প্ল্যানিংটা অবশ্যই আপনার কোচ কিংবা আপনার ডিডব্লিউকে জানাতে হবে, এবং এইটা কিন্তু 30 ডে পর্যন্ত কন্টিনিউ করবে। এই আপনার জানানোর পরেও আর কোনো এক্সেপশনাল সার্কামস্টেন্সেস ছাড়া 30 ডেজের বেশি কিন্তু আপনি থাকতে পারবেন না, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে আপনার যেহেতু জব সার্চিংয়ের ব্যাপার আছে, ইন্টেন্সিভ জব সার্চিংয়ের ব্যাপার আছে, অতএব আপনি হলিডে থাকাকালীন সময় কিন্তু আপনাকে জব সার্চ করতে হবে এবং কোচকে জানাতে হবে। অতএব আপনি যাওয়ার আগে আপনি আপনার কোচকে জানাবেন এবং ডিডব্লিউকে জানাই যাবেন যারা ইউনিভার্সাল ক্রেডিটে আছেন। আমি কি উত্তর দিতে পেরেছি? ক্লিয়ার? জি, না যে ঠিক আছে, ইউনিভার্সিটি জানাবে, ধরুন উনি কাজ করে আবার, হ্যাঁ একটু কাজ করে, ঠিক আছে, কাজ করেও ইউনিভার্সাল ক্রেডিট তো পাওয়া যাবে, কারণ এটা তো মেন্স টেস্টেড, এবং যে পরিমাণ ইনকাম সেই পরিমাণ প্রত্যেক মাসে মাসে দিতে হয় আপনার ইউনিভার্সাল ক্রেডিটের ইনকাম হচ্ছে, তারপরে যেটা ক্যালকুলেশন পায় সেটা পায়। অতএব কাজ করলেও ওনার তো জব সার্চ করতে হয়, যেহেতু পার্ট টাইম করলেও যে না করলেও আমার, কিন্তু হলিডে রুলসে আছে আপনাকে জানাই যেতে হবে, জি আপনাকে জানাই যেতে হবে। আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। জি অবশ্যই জানা যেতে হবে। আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন, আপনাকে ধন্যবাদ। তো আমরা কোথায় ছিলাম রেজা ভাই? না, আমরা তো বাংলাদেশি কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করতে চাচ্ছিলাম। সেটা হচ্ছে যে 5th আগস্টে আমরা জানি যে একটা পরিবর্তন এসেছে, এবং অনেক স্বপ্ন, অনেক আশা, এবং 15 বছরের যে শাসন ছিল সেটা নিয়ে অনেক কথা আছে, সেটা আমরা না যাই, আমরা সামনের দিকেই যাই। এখন ঘটনা হচ্ছে যে 5th আগস্টের পরবর্তীতে আমরা জানি যে অন্তর্বর্তীকালীন সরকার আমাদের নোবেল লরেট আমাদের ডক্টর ইউনুস নেতৃত্বাধীন একটি অন্তর্বর্তী সরকার হয়েছে, এবং তারা এটা চালাচ্ছে। তো এখন যে কোশ্চেনটা আসছে রেজা ভাই, এবং আমি একেও জিজ্ঞেস করবো মোহিত খানকে, যে নির্বাচন ডিসেম্বরের ব্যাপারে দেওয়ার ব্যাপারে অনেক মানে জোর ইয়ে চলছে, এবং অনেক ধরনের ডিভিশন হয়ে গেছে। কেউ চাচ্ছে যে না আরও সংস্কার হোক, তারপরে যে ইলেকশন হোক, অনেকে চাচ্ছে না আগে ইলেকশন হয়ে যাক। তো এই ব্যাপারে আপনার কি মতামত, কিংবা এটা কোনটা ভালো হয়? আমার ব্যক্তিগত মতামত হচ্ছে যে নির্বাচনই দেশের সমস্যা সমাধান করে দেবে, এটা মনে করা ভুল।
আমরা অতীতেও নির্বাচন দেখেছি, বিশেষ করে 14, 18, 24, এটা আমাদের দেশের সমস্যাকে আরও ঘনীভূত করেছে। এবং এই সব কিছুর পিছনে একটা জিনিসে মনে রাখতে হবে, সমস্যার জন্যে খালি এককভাবে কাউকে দায়ী করলে হবে না। এটার দায়িত্ব সরকারি দল, বিরোধী দল, তৎকালীন সরকারি দল, বিরোধী দলেরও আছে। বিরোধী দল কী ভূমিকা পালন করলো, কেন তারা কিছুই করতে পারলো না, এবং তারা যদি, আমার কথা হচ্ছে তৎকালীন বিরোধী দলের নেতা, বিরোধী দল বিএনপি, তারা 2024 সালে যে নির্বাচন হলো, যে নির্বাচনে ভারতীয় পর্যবেক্ষণে বলছে 10% লোকে ভোট দেয়নি। আমি শ্রী রাধা দত্তের বক্তৃতা, তার লেখা থেকে উদ্ধৃত করছি। সে বলেছে আমি নিজে ঢাকাতে খোঁজ নিয়ে এসেছি, 10%ও লোক ভোট দেয়নি। তো এরপরও যদি সেই সরকারটা টিকে থাকলো এবং দেখা গেল তৎকালীন বিরোধী দল একটা হরতালও করলো না, একটা প্রতিবাদ সভা করলো না, তারা কিন্তু 29 পর্যন্ত ওয়েট করার জন্য তারা ওয়েট করছিল। তাই যদি হয়, তারা যদি একটা স্বৈরাচারী সরকারের অধীনে তারা 5টা বছর ওয়েট করতে রাজি হলো, তো কেন তারা সেখানে 1টা বছর ওয়েট করতে পারছে না? এটা আমার কাছে মনে হয়। এখানে আমার একটা সম্পর্ক কোশ্চেন আছে ভাই, সেটা হচ্ছে যে অনেকে বলছে যে ল অ্যান্ড অর্ডারের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, কিংবা এরা ঠিকমতো ট্যাকেল দিতে পারছে না, এবং এই যারা ইয়াং যে স্টুডেন্ট যারা নেতৃত্বে ছিল 5th আগস্টে, তাদের ব্যাপারে অনেক ধরনের অভিযোগ আসছে। তো এবং তারা ব্যর্থ কিংবা অ্যাডমিনিস্ট্রেটিভ কল আছে, কল দিয়ে আবার আপনার কাছে আসবে। হ্যালো কল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি 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 বলুন। জি আপনার বোঝা যাচ্ছে না। আমার জিপিএ ফিল আপ করিয়া যে আমি ওখান থেকে অ্যাপ্লাই করতে পারি। ফি ওয়েভার বুঝা না কি? ও আপনি কোনো অ্যাপ্লিকেশন করতে চান? সিটিজেনশিপ অ্যাপ্লিকেশন করতে চাচ্ছেন? আপনি কি অ্যাডাল্ট হিসাবে অ্যাপ্লিকেশন করতে চাচ্ছেন নাকি বাচ্চাদের জন্য? উনি ইংরেজি পারতেছেন না, জিপির কাছ থেকে চিঠি নিয়ে আসছে। ও আপনি ইংলিশ করতে পারছেন না? ওকে, ইংলিশে যেটা আমি শর্ট করে আনসার দিয়ে দিই যে ইংলিশের ব্যাপারটা হচ্ছে যদি ওভার 65 হয় আর মেডিকেল কন্ডিশন যদি থাকে এবং জিপির কাছ থেকে কনফার্মেশন থাকে যে আপনার ডিফিকাল্টি আছে, সেই ধরনের চিঠি হলে কিন্তু আপনি ইংলিশের ব্যাপারে এক্সামশন পাবেন। আর যারা বিলো 18 আছে তারা এক্সামশন পাবে। এই 3টে ক্যাটাগরিতে মূলত এক্সামশন পাবে। তা আপনার যদি মেডিকেল লার্নিং ডিফিকাল্টি থাকে কিংবা কোনো সমস্যা থাকে, জিপির কাছ থেকে কিন্তু একটা ফর্ম আছে, সেটা ফর্মটা কমপ্লিট করে সেটাই যদি আপনার ওই অ্যাপ্লিকেশনগুলি জমা দেন, তাহলে পরে কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট আপনার জন্য এক্সামটেড হবে। আমি এখানে একটু অ্যাড করতে চাচ্ছি যে আপনার যে মেডিকেল কন্ডিশন, যেটা কিন্তু সরাসরি আপনার লার্নিং এর সাথে জড়িত হবে। এখন বলে দেওয়া হলো আপনার পেটে ব্যথা করে কি ডায়াবেটিক্স আপনি আছেন, এর জন্য কিন্তু হবে না। আমরা দেখেছি প্রচুর অ্যাপ্লিকেশন কিন্তু রিফিউজ করেছে এই কারণে, তারা বলেছে তোমার মেডিকেল কন্ডিশন হ্যাজ গট নাথিং টু ডু উইথ ইউর অ্যাবিলিটি টু সিট ফর দ্য টেস্ট। এটার সাথে সম্পর্ক দেখাতে হবে। ফিস মার যাবে, 90 পাউন্ড সম্ভবত ফেরত দেবে। অতএব আপনারা যেভাবে ভাই বললেন যে এটা আপনার লার্নিং ডিফিকাল্টি রিলেটেড আপনার প্রবলেম থাকতে হবে, তাহলে কিন্তু এই লেটারটা আসলে কাজে লাগবে এবং আপনার অ্যাপ্লিকেশনটা সাকসেসফুল হতে পারে। জি জি 3 মাসও বেশি যাচ্ছিলাম, মেয়েটা ইচ্ছে জানুয়ারি লাস্টে গেছিলাম, আর মেয়েটা ইচ্ছে গত বছর এটাই করছিলাম না, মেয়ে তখন সেটা করতাম। আপনি যেহেতু 3 মাসের বেশি ছিলেন, আপনি কিন্তু এই মুহূর্তে অ্যাপ্লাই করতে পারবেন না। আপনাকে লাস্ট 365 দিনের ভিতরে 90 দিনের বেশি থাকতে পারবেন। আপনি তো অলরেডি 3 মাসের বেশি থেকে গেছেন, ফলে আপনি ফিরে আসার পর থেকে আপনি আবার 1 বছর থেকে তারপরে আপনি অ্যাপ্লাই করবেন। মানে আপা যেটা হচ্ছে যে ফাইনাল যে 12 মান্থ, এই ফাইনাল 12 মান্থে আপনি 90 ডেজের বেশি ইউকের বাইরে থাকতে পারবেন না। আর টোটাল হচ্ছে 5 ইয়ার্সে 540 ডেজ, 450 আর হচ্ছে আপনার কি বলে, আর যদি স্পাউস অফ ব্রিটিশ সিটিজেন হন তাহলে সেক্ষেত্রে 3 ইয়ার্সে 270 ডেজ। তা ফাইনাল ইয়ারে দেখা যাচ্ছে যে আপনি 90 ডেজের বেশি থেকেছেন। 3 মাসের বেশি থেকেছেন নাকি কম? 3.5 মাস। 3.5 মাস গত বছর। তাহলে ফাইনাল ইয়ারে যদি আপনি 90 ডেজের বেশি না হন তাহলে আপনি কোয়ালিফাই করবেন। রেসিডেন্সিয়াল যে পিরিয়ডটা এটা আপনার ঠিক আছে। আর মেডিকেলের ব্যাপারে লেটারটা নিয়ে যে কোনো 1-to-1 লয়ার কাছে যে আপনারা বুঝে নেন, কারণ আমরা তো লেটারটা দেখি না কিভাবে লেখা হয়েছে, অতএব আমরা এই ব্যাপারে কোনো কমেন্ট করতে চাই না। ধন্যবাদ আপনার কলের জন্য। ফর্মটা কথা বলেন, কেওএল ফর্মটা ব্যাখ্যা দিয়ে দেন। কেওএল ফর্মটা কি?
কেএল ফার্মটা কমপ্লিট করছে। আপনাকে ধন্যবাদ। তো আমরা চলে যাই আমাদের ডিসকাশনে, যদি কল থেকে কল নেব। ঠিক আছে। তো আমরা কোথায় ছিলাম? আমরা যেটা বলছিলাম যে তুমি যেটা বলছিলে যে দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি, জি জি, এই ক্ষেত্রে যে অজুহাতটা দেখানো হচ্ছে, এক্সকিউজটা দেখানো হচ্ছে, এটার ব্যাপারে আপনার মতামত? জিনিসটা মনে রাখতে হবে যে আমেরিকাতে বছরে কত মার্ডার হয় জানো? 26,000। তাহলে আমরা কি বলবো আমেরিকাতে আইন শৃঙ্খলা নাই? ব্রিটেনেও কিন্তু বছরে 400 থেকে 500 মার্ডার হয়। তো মার্ডার বা এটার পরে কিন্তু এটা ডিপেন্ড করে না। আমেরিকা কিন্তু 9/11 ঠেকাতে পারেনি, তাহলে কি বলবো আমেরিকাতে কোনো নিরাপত্তা নাই? সবচেয়ে সমস্যা হচ্ছে এই যে যারা এই যে আগের সরকারের প্রতি যারা অনুগত, তারা কিন্তু এখন পর্যন্ত কখনো বলছে না যে 15 বছরে কোনো খারাপ কিছু হয়েছে। তাহলে কে বলছে সেটার পরে কিন্তু ডিপেন্ড করবে। এই যে আমরা আইন শৃঙ্খলার কথা বললাম, এখানে কিন্তু স্ট্যাটিস্টিক দেওয়া হয়েছে, সেখানে দেখানো হয়েছে যে 2022-23, 2023-24 থেকে 24-25-এ কিন্তু অপরাধের সংখ্যা অনেক কম, কিন্তু এটাকে ফলাও করে ফোরানো হচ্ছে, দেখানো হচ্ছে যে এই সরকার আসলে ফেল করতেছে। তো এর পিছনে সবারই কোনো না কোনো উদ্দেশ্য আছে। তো আমি বলবো যে একটা জিনিস কিন্তু পরিষ্কার হয়ে গেছে, ডক্টর ইউনূসের সাহেবের প্রতি বাংলাদেশের জনসংখ্যার বিরাট অংশ, আমরা যদি সোশ্যাল মিডিয়া দেখি, সোশ্যাল মিডিয়াতে যে দেখি, আমি সর্বশেষ দেখছিলাম 82%-এর উপরে, এবং যারাই দেখা যাচ্ছে ওনার সম্পর্কে বিরূপ কথা বলছে, তাদেরকে আমরা দেখছি যে ফেসবুকে বা সোশ্যাল মিডিয়াতে লোকেরা তুলোধনা করে দিচ্ছে। এবং বিএনপিরও অনেক লোক এসে বলছে আমি আজ থেকে বিএনপি থেকে বেরিয়ে গেলাম। তো এটা কিন্তু মনে রাখা উচিত। তুমি যদি জনগণের পালস না বোঝো, এবং এই কথাটা কিন্তু তুমি আমার তিনজনই এখানে কিন্তু আইনজীবী, আমরা তিনজনই কিন্তু হেলস কালসনের গ্র্যান্ড নর্ম থিওরি কিন্তু আমরা পড়েছি। বলা হচ্ছে ডক্টর ইউনূসের সরকার নাকি অবৈধ, এর নাকি কোনো বৈধতা নাই। তুমি আমি সবাই জানি একটা সফল বিপ্লবের পরে যে সরকার আসে, সেই সরকারকে যদি কেউ চ্যালেঞ্জ করার মতো না থাকে, তবে সেই ভ্যালিডিটিটা। তাহলে আপনি যেটা বলতে চাচ্ছেন যে এই সরকার যেহেতু এসেছে একটা বিপ্লবের মাধ্যমে, জনগণের আকাঙ্ক্ষার একটা জায়গা থেকে, এবং ফেয়ার ইলেকশন একটা ইস্যু এখানে, অতএব নির্বাচন কমিশন সংস্কার করা কিংবা একটা ভালো ইলেকশন দিতে গেলে আরও সময়ের প্রয়োজন আছে, এবং তাকে সময় দেওয়া উচিত, এবং সে পর্যন্ত আমাদের ধৈর্য ধরে কোঅপারেট করা উচিত। এটা আপনার এবং সবচেয়ে মনে করতে হবে এই মুহূর্তে নির্বাচন দিলে রাতারাতি কোনো পরিবর্তন হবে। আমরা জানতে চাই এই সমস্ত রাজনৈতিক দলগুলো যারা নির্বাচন চাচ্ছে, তারাই দেশের সমস্যা নিয়ে কথা বলছে। আমরা জানতে চাই এই সমস্যাগুলো সমাধান করার জন্য তাদের কি স্ট্র্যাটেজি আছে। এই মুহূর্তে যারা বলছে চলে যায়, ব্যারিস্টার মহিত খান বেশ কিছু বলার জন্য উস্কুস কারণে আমার অনুভূতি কি বলার জন্য উস্কুস হচ্ছে। ব্যারিস্টার মহিত খান, যেটা আমি একটু বলি যে 5 আগস্টে যে একটা বিপ্লবের মাধ্যমে জনগণের আকাঙ্ক্ষা, এবং সেখানে ছাত্ররাই নেতৃত্ব দিয়েছিল, এবং এই ছাত্ররাই কিন্তু পরবর্তীতে ডক্টর ইউনূসকে নিয়ে এসে তাকে এই অন্তর্বর্তী সরকার প্রদান করেছে, এবং ছাত্ররাই কিন্তু বিভিন্ন অন্তর্বর্তী সরকারের বিভিন্ন যে উপদেষ্টার দায়িত্বে পালন আছে, এবং তারা কিন্তু পালন করে যাচ্ছে। তো এখন আপনার কাছে যে প্রশ্নটা, সেটা হচ্ছে যে এই যে অন্তর্বর্তী সরকারের যে অ্যাডমিনিস্ট্রেশন, এটি নিয়ে কোশ্চেন হচ্ছে যে এইসব বাচ্চা ছেলেপেলে ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে, এরা অনেক বড় বেশি পোস্ট পেয়ে গেছে, এদের এক্সপিরিয়েন্স নাই, এরা ঠিকমতো চালাতে পারছে না, বিভিন্ন রকম সমস্যা হচ্ছে, দেশের কি বলে ল অ্যান্ড অর্ডারের সমস্যা হচ্ছে। তো এই ক্ষেত্রে আপনার মতামতটা কি, যে এটাকে ইলেকশন কি খুব তাড়াতাড়ি দেওয়া উচিত, না আরো সময় নেওয়া উচিত? ধন্যবাদ ভাইয়া। আমি কিন্তু আসলে কনস্ট্রাকটিভ আপনার সাজেশনটা কি বলছি আপনাকে। এই প্রথম বাংলাদেশের জাতীয় জীবনে আমরা দেখেছি, আমাদের দেশ স্বাধীন হওয়ার পর থেকে সরকারের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, দুর্নীতি করা, চাঁদাবাজি করা। আমরা বিগত সময়গুলোতে দেখেছি, যখন বিএনপি ক্ষমতা এসেছে, আওয়ামী লীগ ক্ষমতা এসেছে, এবং বিভিন্ন সময় বিভিন্ন পার্টিজন ক্ষমতা এসেছে, আমরা দেখেছি দলীয়ভাবে দলের বিরুদ্ধে অভিযোগ এসেছে যে এই দল ক্ষমতায় গিয়ে দুর্নীতি করেছে, চাঁদাবাজি করেছে। আপনি আমাদেরকে একটি প্রমাণ দেখাতে পারেন যে এই সরকার ক্ষমতা আসার পর এই সরকারের পক্ষ থেকে এই সরকারের নাম দিয়ে কেউ চাঁদাবাজি করেছে? তার মানে কি, এখানেই কিন্তু আসল সত্য বের হয়ে আসছে যে পলিটিক্যাল পার্টিগুলো বিগত বছরগুলোতে আমাদেরকে মানে গণতন্ত্রের কথা বলে আমাদেরকে যেভাবে বিভিন্ন আমাদেরকে কমিটমেন্ট দিয়ে আমাদের বিশ্বাসের ভিত্তিমূল্যে লাথি মেরে আমাদের জনগণের অর্থ অপচয় করে, দুর্নীতি করে, লুটপাট করে গেছে, তাদেরকে আমরা আবার কীভাবে ক্ষমতা নিয়ে আসি। একটি কথা আমাদের মনে রাখতে, যে স্নেক, যে সাপটা আপনাকে একবার কামড় দিয়েছে, চান্স পেলে সে আপনাকে আবার কামড় দেবে। শেষ করতে হবে। আমি বলে দিচ্ছি, আমার যে অপিনিয়ন ভাইয়া, এই সরকারকে ক্ষমতা থাকতে দিতে হবে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে জনমত। ভাই বলছেন 82% জনগণ আমাদের মানে আপনি চান যে এদেরকে আরো সুযোগ দেওয়া। আরেকটি কথা, দরকার বলে গণভোট হবে,
গণভোটের মাধ্যমে জনগণ মানে সিদ্ধান্ত দেবে আসলে সরকার পরিবর্তন হওয়ার প্রয়োজন কিনা। ধন্যবাদ ব্যারিস্টার মহিউদ্দিন খান। আমাদের অনুষ্ঠান একেবারে শেষে চলে এসেছি। অসংখ্য ধন্যবাদ আমাদের সিনিয়র ব্যারিস্টার আবু রেজান তুহিন ভাই এবং আমাদের ব্যারিস্টার মহিউদ্দিন খান, বেস্ট হিউম্যান রাইটস লয়ার, এবং আমি আপনাদের সঙ্গে ছিলাম ব্যারিস্টার এমকিউ হাসান। আমাদের অনুষ্ঠান শেষে আমাদের অনুষ্ঠান একটা সঙ্গীতের মাধ্যমে শেষ হয়ে যাবে। এটা আমাদের জাতীয় সঙ্গীত ব্যারিস্টার সাহেবদের জাতীয় সঙ্গীত বলা হয়। তো আমরা চলে যাই। এটা ছিল আছেন আমার মুক্তার এবং সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের এই স্পেশাল ওয়েবসাইট দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ব্যারিস্টার শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী তিনি জামিনদার, আমি পাপী তিনি জামিনদার। আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার,